আসসালামু আলাইকুম। প্রথম ভিডিওতে এত সুন্দর সুন্দর কমেন্ট, এত সুন্দর সুন্দর দেখে মনে হইতেছে যে হয়তো বা এটা কন্টিনিউ করা উচিত। আসলে প্রথম ভিডিওটা যখন করছিলাম তখন এত চিন্তা করে করা হয় না যে চলবে কি চলবে না, বা আসলে করা উচিত কিনা, বা আমি ঠিকমতো পড়াইতে পারবো কিনা। কিন্তু বর্তমানে যখন এই ভিডিও রেসপন্সটা দেখে ফেলছি তখন মনে হইতেছে না, এখন সুন্দর করে পড়ানো উচিত। বুঝতে পারছো? আচ্ছা, প্রথমে পরিচয় দেওয়া যাক। আমার নাম হচ্ছে সাইফ রহমান অপূর্ব। আহ, সবাই মোটামুটি এসআর অপূর্ব বা অপূর্ব ভাইয়া নামে চিনে। তো আমি হচ্ছে ঢাকার উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, এটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি এরিয়ার ভিতর একটা স্কুল, ওইখান থেকে আমার এসএসসি পাস করি, এসএসসি 2024। এবং বর্তমানে এর পাশে, একদম পাশে ইউএসসি, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজ, ওই কলেজে আমি অধ্যয়নরত আছি। তো মানে খুব বেশি গণ্ডি থেকে বেরোয় নেই, প্রায় প্রতিবেশী বলা চলে। তো এই হলো আমার শর্ট পরিচয়। তো আজকের ভিডিওর বিষয়টা কি? আজকে আমরা লাস্ট দিন কি করছিলাম? আমরা লাস্ট দিন হচ্ছে অধ্যায় 10, না? অধ্যায় 10-এর, আচ্ছা, আমাকে লাস্ট দিন একটা কমেন্ট আসছে যে ভাইয়া একটু বড় করে লেখো। তো আমি আজকে একটু বড় করে লেখার চেষ্টা করব। অধ্যায় 10, আমরা লাস্ট দিন কি করছিলাম ভাইয়া? আমরা লাস্ট দিন অধ্যায় 10-এর ফুল থিওরি দেখছি যে অধ্যায় 10 থেকে কি টাইপের ম্যাথগুলো আসে। কিন্তু ভাইয়া অধ্যায় 10-এর যে এই টাইপের ম্যাথগুলো আসবে, কিন্তু এইখানে একটা কিন্তু আছে। কি কিন্তু? সাধারণত সৃজনশীলগুলোতে কি করে, প্রশ্নগুলো হালকা একটু ঘুরায় দেয়। তখন এই হালকা একটু ঘুরানোটা ধরতে একটু কষ্ট হয়ে যায়। তো আমাদের ফিজিক্সের পড়ার সিস্টেম কি থাকবে? যে প্রত্যেকটা অধ্যায়ের 3টা ভিডিও, প্রথম ভিডিওতে থিওরি বুঝাবো, সেকেন্ড ভিডিওতে সিকিউ সলভ করাবো, থার্ড ভিডিওতে এমসিকিউ সলভ করাবো। প্রত্যেকটা অধ্যায়ের ফুল কোর্স এই চ্যানেলেই থাকবে, এইভাবেই থাকবে। প্রত্যেকটা ভিডিও এরকম 2 ঘন্টা লেন্থের হবে, একদিনও ভিডিও মিস যাবে না ইনশাআল্লাহ, যদি অসুস্থ না হই ইনশাআল্লাহ। দেখো, চ্যাপ্টার 10 নাম লিখে ফেলি আবার আগের মতো, স্থির তড়িৎ, তাই তো? স্থির তড়িৎ। দেখো ভাইয়া, চ্যাপ্টার 10-এর প্রথম সিকিউ আমার হাতে, এই দেখো, এটা হচ্ছে আমার সিকিউ এর শীট। এইখান থেকে আমি প্রথম সিকিউটা পড়বো। যখন যখন আমি যে সিকিউ পড়বো এটা এখানে বোর্ডে হয়তো বা আলাদা করে পিএনজি আকারে লাগাই দেওয়া হবে, সমস্যা নেই। দেখো, এইখানে একটা চিত্র দিছে। এই চিত্রটা হচ্ছে কি, দাঁড়াও, এইটা হচ্ছে আগে এঁকে নিই। দেখো ভাইয়া, আমার প্রথম সিকিউটা এখানে জাস্ট উদ্দীপকটা তোলা হয়ে গেছে, যে উদ্দীপকে যে চিত্রটা দেওয়া ছিল। এখন দেখো, উদ্দীপক তোলা শেষ। গ নাম্বার সিকিউতে কি বলছে? চার্জ দ্বয়ের মধ্যবর্তী ক্রিয়াশীল বলের মান নির্ণয় করো। তার মানে ভাইয়া শুনো, এইখানে যে আমার দুইটা চার্জ দেওয়া, একটা হচ্ছে +40 কুলম, একটা হচ্ছে +20 কুলম। আমাকে কি বলছে প্রশ্নে? প্রশ্নে বলছে হচ্ছে চার্জ দ্বয়ের মধ্যবর্তী ক্রিয়াশীল বলের মান নির্ণয় করো। আমার কাছে শুধুমাত্র মান চাইছে, এটা আকর্ষণ ধর্মী নাকি বিকর্ষণ ধর্মী চায় নাই। তাহলে কি ভাইয়া আমার সূত্রটা কি ছিল? দেখো, গ নাম্বার প্রশ্ন, প্রথম সিকিউ এর গ নাম্বার প্রশ্ন। আমি আমার প্রথম কাজ কি? আমি প্রথমেই হচ্ছে ডান দিকে একটা টান দিব ভাইয়া। এই কাজটা ফিজিক্সের লিস্ট এই অধ্যায়ের ম্যাথের ক্ষেত্রে ভুল করা যাবে না। এইগুলা না করলে স্যাররা সাধারণত 1 মার্ক করে কেটে রেখে দেন। এই দেখো, এইখানে এইখানে কি আছে ভাইয়া? এইখানে প্রথমে দেওয়া, দেখো ভাইয়া, Q1, এ বিন্দুর চার্জ Q1 এর মান দেওয়া +40 কুলম। Q1 = +40 কুলম। পরে ভাইয়া Q2 এর মান কত দেওয়া? Q2 এর মান দেওয়া হচ্ছে +20 কুলম। এবং এখানে দেখো, আমাকে কি বলছে? আমাকে বলছে হচ্ছে চার্জ দ্বয়ের মধ্যবর্তী ক্রিয়াশীল বলের মান বের করো। ভাইয়া, গ নাম্বার সিকিউটাতে কি বলছে? চার্জ দ্বয়ের মধ্যবর্তী ক্রিয়াশীল বলের মান বের করো। যখন বলছে যে চার্জ দ্বয়ের মধ্যবর্তী চার্জ আছে কয়টা, এটা খুঁজতে হবে। দেখো ভাইয়া, এইখানে একটা চার্জ আছে, এইখানে একটা চার্জ আছে, কিন্তু ভাইয়া এখানে যে একটা সি বিন্দু দেওয়া হয়েছে, এই সি বিন্দুতে কিন্তু কোনো চার্জ নাই। তাহলে এই সি বিন্দুটা এখানে আমার কোনো হিসাবে আসবে না। এই সি বিন্দুটা উদ্দীপকে দেওয়া শুধুমাত্র ঘ নাম্বার প্রশ্নের জন্য। তো গ নাম্বার প্রশ্নে এই সি বিন্দুর কোনো কাজ নাই। আমার গ নাম্বার প্রশ্নে কাজ কার? এ থেকে বি এর সম্পূর্ণ দূরত্ব লাগবে আমার। দেখো, এ থেকে বি এর সম্পূর্ণ দূরত্ব, এ থেকে বি এর সম্পূর্ণ দূরত্ব কত হবে? এই যে 18 সেন্টিমিটার আর এই যে 6 সেন্টিমিটার, এই পুরোটা যোগ করলেই তো এ থেকে বি বিন্দুর দূরত্ব হবে। তাই দেখো ভাইয়া, সুন্দর করে লিখে ফেলবা, ডি মানে কি দূরত্ব। দূরত্ব কত হবে? 18
যোগ 6 সেন্টিমিটার বা হবে হচ্ছে ভাইয়া 24 সেন্টিমিটার। একই কথা বারবার ভাইয়া, একই কথা বারবার, কখনো সেন্টিমিটারে রাখা যাবে না, সব সময় এসআই এককে নিয়ে ম্যাথটি করতে হবে। এই টাইপের ম্যাথ বা ফিজিক্সের ম্যাথ সব সময় এসআই এককে চলে আসবে। তাহলে কি হবে ভাইয়া 0.24 মিটার। 100 দ্বারা ভাগ, সেন্টিমিটারকে যদি মিটারে নিতে হয় ভাগ করতে হবে 100 দ্বারা, লিখে দিলাম। দেখো এখন আমার যে কাজটা, আমি প্রথমে কি আমরা জানি লিখে সূত্রটি লিখে ফেলবো। সূত্রটা যারা জানো তারা জানো, আর যারা জানো না তাদের জন্য তো বলতেই হবে। কিন্তু আমি একটা জিনিস আশা করব যে ভাইয়া তোমরা যখন প্রত্যেকটা অধ্যায়ের সৃজনশীল ক্লাস দেখবা, এর আগে তুমি যদি আমার অধ্যায়ের থিওরি ক্লাসটা নাও করো, আমি ধরলাম যে তোমার থিওরি ক্লাসের দরকার নেই, তুমি সব পারো, যদি নাও করো অ্যাটলিস্ট তুমি সূত্রগুলা নিয়ে বসবা, যে সূত্রগুলো যাতে হাতের সামনে থাকে, তাহলে তোমার ক্লাসগুলো করে মজা লাগবে। দেখো ভাইয়া F is equals to K Q1 Q2 divided by D square, তাই তো ভাইয়া। এখন দেখো ভাইয়া K এর মান কত, 9 into 10 to the power 9, এবং Q1 এর মান কত, দেখো ভাইয়া Q1 হচ্ছে 40 কুলম্ব, এটা তো আর ওই যে আগের দিনের মতো ন্যানো কুলম্বে দেওয়া নাই, তাহলে কি আমি 40 ডাইরেক্ট লিখতে পারি, 40 ইনটু কত হবে 20 ডিভাইডেড বাই, এই দেখো ভাইয়া 0.24, এই 0.24টা কি হবে 0.24, সিম্পলি স্কয়ার হয়ে যাবে, এই যে সূত্রের স্কয়ার। এখন ভাইয়া দেখো 4 দুগুণে 8, 800, 800 ইনটু 9 ইনটু 10 টু দি পাওয়ার 9 ডিভাইডেড বাই 0.24 স্কয়ার, কোথায় ক্যালকুলেটরটা কোথায়, থিওরি ক্লাসগুলোতে আমার সবগুলো উত্তর আগে বের করা থাকে, কিন্তু যেহেতু সিকিউ ক্লাস এই কারণে আমি আগে কোনো উত্তর বের করলাম না। 9 ইনটু 10 টু দি পাওয়ার 9 ইনটু 800 ডিভাইডেড বাই 0.24 স্কয়ার। ভাইয়া উত্তরটা চলে আসছে, উত্তরটা দেখো, উত্তরটা হবে হচ্ছে 1.25 ইনটু 10 টু দি পাওয়ার 14 নিউটন। বলের একক সব সময় নিউটন, এটা যেই অধ্যায়ে হোক বলের একক নিউটনই থাকবে, এটা চেঞ্জ হবে না। এই দেখো ভাইয়া গ নাম্বারে আমার কাছে কি চাইছিল, দুটি আধানের মধ্যবর্তী বলের মান নির্ণয় করো, এটাই তো আমার মধ্যবর্তী বলের মান। এখন দেখো ভাইয়া আমার কাছে চাই নাই যে এটা আকর্ষণ ধর্ম নাকি বিকর্ষণ ধর্মী, কিন্তু চিন্তা করো ভাইয়া যে তোমার আগে এসএসসি পরীক্ষায় যে ছেলেটা বসছে বা যেই মেয়েটা বসছে, তার খাতায় স্যার দেখলো যে সে সুন্দর করে এখানে মতামতটা লিখছে যে সুতরাং এর মান হচ্ছে এত এবং এটা আকর্ষণ ধর্মী বা বিকর্ষণ ধর্মী, তখন যখন পরের খাতাটাই তোমার খাতা হবে এবং তোমার খাতায় এই জিনিসটা স্যার পাবে না, তখন স্যারের মাথায় একটা ব্যাড ইমপ্রেশন কাজ করবে, এবং স্যার চাইলেই তখন মনের অজান্তে হোক বা জানতে হোক তোমার 1 মার্ক কেটে রেখে দিতে পারে। তো 3-এর মধ্যে যদি হুট করে 1 মার্ক চলে যায় তাহলে কি এটা তোমার জন্য একটা লস না? তো আমরা কখনো স্যারকে কোনো সুযোগ দিব না যাতে স্যার নাম্বার 1 নাম্বারও না কাটতে পারে, খাতা যাতে পুরা একদম নিট এন্ড ক্লিন হয়। দেখো ভাইয়া তাহলে আমি লাস্টে মতামত দিয়ে দিতে পারি, লাস্টে মতামত হবে হচ্ছে এ দেখো, তাহলে কি সুতরাং আধানদ্বয়ের, দেখো আধানদ্বয়ের মধ্যবর্তী বলের মান কত, এই যে বলের মানটা, এই দেখো কি লেখা 1.25 ইনটু 10 টু দি পাওয়ার 14 নিউটন, এবং এই বল কি ধর্মী এটা বের করতে হবে। দেখো ভাইয়া আমি প্রথম দিনের ক্লাসে বুঝাইছিলাম যে এক মোল্লা আরেক মোল্লাকে দেখতে পারে না, এক টিচার আরেক টিচারকে দেখতে পারে না, ক্লাসের এক টপার আরেক টপারকে দেখতে পারে না, সবার মাঝখানে দ্বন্দ্ব। তার মানে কি তুমি যদি সমজাতি হও, তুমি যদি সেম হও, তুমি একজন আরেকজনকে দেখতে পারবে না। দেখো ভাইয়া এইখানেও প্লাস এইখানেও প্লাস, দুইজনই প্লাস, আর প্লাসে প্লাসে কি হবে বিকর্ষণ, প্লাসে প্লাসে হবে বিকর্ষণ, কারণ ওরা সমজাতীয়, আর সমজাতীয় কেউ একসাথে থাকতে পারবে না। এই দেখো তাহলে কি হবে, ব্র্যাকেটে দেখো এখানে কি লিখতে হবে, এবং এই আকর্ষণ বল এবং এই বল বিকর্ষণ ধর্মী। তা আমি জাস্ট সিম্পলি ব্র্যাকেটে বিকর্ষণ ধর্মী লিখে দিলাম, বিকর্ষণ ধর্মী।
ঠিক আছে ভাইয়া, এইটা গেল আমার প্রথম সিকিউ এর গ। চলো এখন ঘটা করে ফেলি, দেখি ঘ নাম্বারে কি বলছে। দেখো ঘ নাম্বার প্রশ্ন, আমি একটু এই পাশে চেপে যাই, তাহলে এখানে প্রশ্নটা চলে আসবে। ঘ নাম্বার প্রশ্নতে বলছে যে চার্জ দ্বয়ের মধ্যে সি বিন্দুতে একটি ধনাত্মক চার্জ স্থাপন করা হলো। এ ও বি চার্জ দ্বয়ের কোনটির জন্য সি বিন্দুতে প্রাবল্য বেশি হবে, গাণিতিকভাবে বিশ্লেষণ করো। খুবই সুন্দর প্রশ্ন। এখন দেখো ভাইয়া, ঘ নাম্বারে কি বলছে যে সি বিন্দুতে যদি একটা ধনাত্মক আধান, একটি ধনাত্মক চার্জ স্থাপন করা, এই দেখো একটি ধনাত্মক চার্জ মানে হচ্ছে এই যেরকম, তাই তো, একটি ধনাত্মক চার্জ স্থাপন করা হলো, এ ও বি চার্জ দ্বয়ের কোনটির জন্য সি বিন্দুতে প্রাবল্য বেশি হবে। ভাইয়া শুধুমাত্র প্লাস যেই কথা আর প্লাস ওয়ান একই কথা না, বুঝতে পারছো? তাহলে এখানে ওরা কি বলতে চাইতেছে যে আমি যদি এইখানে সি বিন্দুতে একটা প্লাস ওয়ান আধান স্থাপন করি, তাহলে এইখানের জন্য ওর একটা প্রাবল্য হবে, এ এর সাথে সি এর একটা প্রাবল্য, আবার বি এর সাথে সি এর একটা প্রাবল্য হবে। এই যে লাস্ট ক্লাসে থিওরি ক্লাসে বুঝাইছিলাম, তখন কার প্রাবল্যটা বেশি হবে এইটাই জানতে চাইছে ভাইয়া। তাহলে কি আমি সুন্দর করে করে ফেলি, কোথায় কোথায়, এই দেখো আমার ডান পাশের অধিকাংশ মান সেমই থাকবে। আমি জাস্ট এই পাশটা একটু মুছলাম, মুছে ডিটা একটু ঠিক করে দিব। দেখো 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 এই দেখো, আমার প্রথম কাজ কি, D1 বের করা। আমি যখনই বলতেছি D1, এটা কি ঘ নাম্বার ম্যাথ হয়ে যাবে। এই দেখো ঘ নাম্বার ম্যাথ, আমি যখনই বলতেছি ভাইয়া D1 মানে কি ভাইয়া, এ বিন্দু হতে সি বিন্দুর দূরত্ব, এটাই তো আমার প্রথম কাজ। এ বিন্দু হতে সি বিন্দুর দূরত্ব প্রশ্নে সরাসরি 18 সেন্টিমিটার দেওয়া, তাই আমি কি লিখতে পারি না 18 সেন্টিমিটার বা 0.18 মিটার, ওই যে আমার এসে একক। 0.18 মিটার কি হইলো, এ থেকে সি এর দূরত্ব হইলো। আমার আরেকটা জিনিস লাগবে, বি থেকে সি এর দূরত্ব। তাহলে বি থেকে সি এর দূরত্ব আমি ধরবো D2 ইজ ইকুয়ালস টু কত, 6 মিটার, 6 মিটার না সরি 6 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার বা 0.06 মিটার। কিভাবে হইলো ভাইয়া, দুইটাকে 100 দ্বারা ভাগ করছি, ভাগ 100, এই যে ভাগ 100। এই দেখো এখন কি হবে, আমাকে বলছে যে কোনটার জন্য প্রাবল্য বেশি হবে। আমি প্রথমে ভাইয়া কি করব, প্রথমে এ আর সি এর প্রাবল্য বের করব E1, পরে আবার বি আর সি এর প্রাবল্য বের করব E2। তখন আমি দুইটার মাঝখানে তুলনা করে বলবো যে কার প্রাবল্য বেশি হবে। আসো করে ফেলি। আমরা জানি কি, ওই যে ভাইয়া কি বুঝাইছিলাম, যে যেই বলের সূত্রটা হবে ওইটা হবে F ইনটু Q1, F ইজ ইকুয়ালস টু K Q1 Q2 ডিভাইডেড বাই D স্কয়ার। কিন্তু যখনই আমার এখানে প্রাবল্যের সূত্র হবে, Q কিন্তু দুইটা না, Q একটা হবে। কোন Q হবে, যদি আমি +1 এর সাথে +40 সম্পর্ক করি, শুধুমাত্র +40 মান বসাবো। আবার আমি যদি +1 এর সাথে +20 সম্পর্ক করি, মানে বি আর সি এর সম্পর্ক করি, তখন শুধুমাত্র এই যে 20 বসাবো। তাহলে দেখো, এই দেখো কি হবে, E1 ইজ ইকুয়ালস টু K Q1 ডিভাইডেড বাই D1 স্কয়ার। তাহলে কি হবে, এই দেখো এই পাশে করি, 9 ইনটু 10 টু দি পাওয়ার 9। উপরে কি হবে, উপরে হবে হচ্ছে আমার 40, এই যে 40 কুলম। আর নিচে কি হবে, এই যে 0.18 মিটার, 0.18 মিটার, এর উপর একটা স্কয়ার। এই দেখো এখন এটার মানটা বের করে ফেলি, কি হবে 0.18 স্কয়ার, 18 স্কয়ার, আর উপরে হবে হচ্ছে শুধুমাত্র 40। দেখো মানটা চলে আসছে। যদি ভুল না হয়ে থাকে 9 ইনটু 10 টু দি পাওয়ার 9 ইনটু 40 ডিভাইডেড বাই 0.18 স্কয়ার। হ্যাঁ ঠিক আছে মান, এই দেখো 1.3 কি লিখলাম ভাইয়া, 1.3 ইনটু 10 টু দি পাওয়ার 13 নিউটন পার কুলম। বলের একক হচ্ছে ভাইয়া নিউটন,
কিন্তু যখনই বলের একক থেকে তুমি প্রাবল্যের ম্যাথে চলে আসবা, এই নিউটনের সাথে একটা পার কুলম অ্যাড করা হয়। এখন পার কুলম কি জিনিস ভাই? যে কোনো কিছু উপর যদি এরকম তুমি পাওয়ার -1 লেখো তাহলে পার কুলম হয়। এখন এইখানে c টু দি পাওয়ার -1 এর জায়গায় আমি যদি লিখি এই দেখো অপূর্ব অপূর্ব টু দি পাওয়ার -1, তাহলে কি হবে জানো? পার অপূর্ব। তোমার নামের সাথে করলে পার অমুক, বুঝতে পারছো? তাহলে এই যে মাইনাসটা করা ওইটি হচ্ছে পার, তাহলে কি নিউটন পার কুলম। এইটা কি হইলো ভাইয়া? এইটা হচ্ছে আমার E1, মানে কি এ থেকে সি বিন্দু যেটা এই দুইটার মাঝখানে প্রাবল্য। আরেকটা কাজ করতে হবে এখন, বি থেকে সি, তখনই তো আমি মতামত দিতে পারবো যে কোনটা বেশি হয়েছে, আর যেটা বেশি হবে ওইটাই তো আমাকে জানতে চাইছে যে কোনটা বেশি হবে। দেখো পরেরটা করে ফেলি, তাহলে কি হবে? E2 is equals to k q2 divided by d2 square is equals to 9 into 10 to the power 9। উপরে থাকবে কে? এই যে 20, এটা থাকলো উপরে, আর নিচে থাকবে কে? দেখো ভাইয়া বি থেকে সি এর যখন হিসাব করব তখন কি দূরত্ব আর এই যে এ থেকে সি এরটা নেওয়া যাবে? তখন অবশ্যই আমার d2 এর মানটা নেওয়া লাগবে। d2 এর মান কত? 0.06 স্কয়ার। এই দেখো 0.06 স্কয়ার। এটাও করে ফেলি, দেখি কত আসে। 0.06 স্কয়ার, আর উপরে আসবে হচ্ছে শুধুমাত্র 20, শুধুমাত্র 20। দেখো 5 into 10 to the power 13 নিউটন পার কুলম। ঝামেলা 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 লাগে গেল একটা ঝামেলা। তুমি মনে মনে চিন্তা করতেছো ভাই 1.111 into 10 to the power 13 কি নাকি একটা মান, আবার 5 into 10 to the power 13 এইটা আবার কি কি মান। এই মান দুইটা দেখে আমি বুঝবো কিভাবে যে কোনটা ছোট আর কোনটা বড়? সহজ কথা, সহজ কথা, একদম সহজ ভাবে শুনো। দেখো দুইটার মধ্যে 10 to the power 13 আর 10 to the power 13 এই জিনিসটা কমন। মনে মনে চিন্তা করো যে এই দুইটা জিনিস নাই, এইখানেও 10 to the power 13 নাই, এই জায়গাটা তো 10 to the power 13 নাই। তাহলে তাহলে এই দেখো 1.111 মানে কি 1.111, আর এই পাশে কি থাকবে? 10 to the power 13 বাদ দিলে 5। দেখো ভাইয়া 1.111 এইটা থেকে যে 5 বড়, এটা কি বইলা দেওয়া লাগে? এটা তো এমনি আমরা বুঝি যে 5 যে বড় হবে। তাহলে 5 যদি বড় হয় তার মানে কি E2 এর মানটা E1 এর মান থেকে বড়। তো তুমি কি লাস্টে মতামত দিতে পারবে না? অর্থাৎ অর্থাৎ 4 2 এর মধ্যে দেখো কি লিখতে হবে, আমি লিখিয়ে দিই। দেখো লাস্টে মতামতটা এই সাইডে লেখা শুরু করি। দেখো সুতরাং সুতরাং চার্জ দ্বয়ের মধ্যবিন্দুতে, মধ্যবিন্দু না, চার্জ দ্বয়ের মধ্যে সি বিন্দুতে +1 আধান স্থাপন করলে, আমার লেখা যদি বোঝা নাও যায় তাও আমার মুখের কথাটা যথেষ্ট স্পষ্ট হওয়ার কথা, ওইটা দেখে তোমরা বুঝতে পারবা। আধান স্থাপন করলে কি হবে? আধান স্থাপন করলে কোনটির জন্য সি বিন্দুতে প্রাবল্য বেশি হবে? কোনটির জন্য? দেখো আমি মতামত দেই, এই দেখো +20 কুলম এর জন্য সি বিন্দুতে প্রাবল্য বেশি হবে। এই হইল আমার ফিজিক্স, এই হইল আমার ফিজিক্সের ম্যাথ। প্রথম সৃজনশীল শেষ। এরকম আর সৃজনশীল আছে হচ্ছে আমার 7টা সৃজনশীল করলে আলহামদুলিল্লাহ এই চ্যাপ্টারে আর কোনো সৃজনশীলই থাকবে না। তো দেখো ভাইয়া সৃজনশীল করতেছো সব ভালো কথা, কিন্তু শুধুমাত্র যে এই ক্লাসে দেখা পর্যন্ত তোমার ভিডিওটা সীমাবদ্ধ থাকবে এটা করলে কিন্তু চলবে না। তোমার এই ক্লাসের যে নোটগুলা এগুলা একটু সুন্দর করে খাতায় গুছায় নিতে হবে। যদি মনে করো যে আমার ভিডিওর স্পিডের সাথে তুমি স্পিড ম্যাচ করতে পারতেছো না, তাহলে ভিডিওটা একটু স্লো করে নাও।
0.5x। সেটিংসে ঢুকলেই দেখবা যে ভিডিওর তোমার অপশন থাকবে ওইখানে যে কোন স্পিডে দেখতে চাও, তখন একটু স্লো করে নিলে কিন্তু তুমি আমার সাথে তাল মিলাইতে পারবা। আর আমি যে খুব বেশি ফাস্ট পড়াচ্ছি বিষয়টা কিন্তু এরকমও না। তাহলে আসো, আমাদের যেহেতু একটা ম্যাথ শেষ, আমরা পরের ম্যাথে চলে যাই। দেখো ভাইয়া, আরেকটা সিকিউ নিয়ে চলে আসলাম। এখন দেখো 2 নাম্বার সিকিউ আগের সিকিউর মতো এরকম 3টা গোলকের ছবি দেওয়া এবং 2টা গোলকের মধ্যে একটাতে 20 কুলম আর একটাতে 30 কুলম করে চার্জ দাও এবং এ আর বি এই দুইটা যে গোলক, এই দুইটার মাঝখানে দূরত্ব দেওয়া হচ্ছে 10 মিটার। দেখো ভাইয়া, প্রথম প্রশ্ন কি বলছে? প্রথম প্রশ্ন গ নাম্বার প্রশ্ন, এ ও বি আধানদ্বয়ের মধ্যকার বলের মান নির্ণয় করো। একই প্রশ্ন সেম সিস্টেম। তোমাদেরকে কেন বলছি যে আমি চ্যাপ্টার 10 হচ্ছে এই ফিজিক্স বইয়ের সবচেয়ে সোজা অধ্যায়, কারণ কি এখানে এই ঘুরা ফিরা এই সেম জিনিসই, কখনো গোলক কিভাবে দিবে, কখনো হচ্ছে গোলকের মাঝখানে একটা বিন্দু দিয়ে দিবে, কখনো কিছুই দিবে না, শুধু মুখে বলবে, কিন্তু সব সেম সূত্র দিয়ে ম্যাথ হয়ে যায়। দেখো ভাইয়া, আমার কাজ কি, আমি আবার আগের মতো এইখানে লিখবো। এইখানে লেখার পর এখন একটু ফাস্ট করতে হবে, সেম ম্যাথ। এই দেখো Q1 এর মান কত দেওয়া? 20 কুলম, এই যে 20 কুলম, এবং Q2 এর মান দেওয়া হচ্ছে প্রশ্নে 30 কুলম, এই যে B এর মান Q2 30 কুলম, Q2 is equals to 30 কুলম। এরপর দেখো A থেকে B এর দূরত্ব কি যেছে বল চাইছে না, তাহলে A থেকে B এর সরাসরি দূরত্ব লাগবে D এর মান কত হবে? 10 মিটার, 10 মিটার। দেখো Q1 Q2 D তিনটা পেয়ে গেছি, যা সূত্র বসাইতে হবে না? আমরা জানি, দেখো আমরা জানি কি F is equals to K Q1 Q2 divided by D square। তাহলে কি হবে ভাইয়া? 9 into 10 to the power 9 উপরে 20 into 30, এই দেখো Q1 Q2 20 into 30 divided by 10 স্কয়ার। তাই তো দেখো 3 দুগুণে 6, 600 ডিভাইডেড বাই 10 স্কয়ার, 10 স্কয়ার মানে হচ্ছে 100, 600 ডিভাইডেড বাই 100 কত হবে? 6 হবে। 9 into 10 to the power 9 into 6, দেখি কত হয়। ক্যালকুলেটর কোথায়? মুখে একটু ক্যালকুলেশন করে নিলে ক্যালকুলেটর চাপতে সুবিধা। এই তো মান চলে আসার সাথে মান হচ্ছে 5.4। দেখো 5.4 into 10 to the power 10 নিউটন। দেখো ভাইয়া, আমার কাছে প্রশ্নে যেটা চাইছিল যে চার্জ দ্বয়ের আধান দ্বয়ের মধ্যকার বলের মান নির্ণয় করো, এই যে আমার মানটা চলে আসছে। কিন্তু আমি ভাইয়া কি কথা বললাম এর আগের সৃজনশীলটাতে, যে যদি তোমার আগের জন একটা মতামত লেখে তুমি না লেখো, তাহলে তোমার খাতা থেকে মার্ক কাটা যাবে। ওকে তো বেশি দেওয়ার অপশন নেই, ওকে কি 3 এ 4 দিতে পারবে বা 4 এ কি 5 দিতে পারবে না। তখন কি হবে? ওকে তো ফুল মার্কস দিবে কিন্তু তোমাকে দিবে কম। তাইলে আমাদের এই রিস্কটা নেওয়া যাবে না। দেখো সুতরাং চার্জ দ্বয়ের নাকি কি প্রশ্ন কি? আচ্ছা এই তো এ ও বি আধান দ্বয়ের, যেটা প্রশ্নে যেভাবে লেখা থাকবে ওইভাবে আনসার করব। এ ও বি আধান দ্বয়ের মধ্যবর্তী বলের মান কত? এই যে ভাইয়া এই মানটা 5.4 into 10 to the power 10 নিউটন। দেখো 5.4 into 10 to the power 10 নিউটন। এবং এই বল কি হবে? দেখো এই যে দেখো এখানে কিছু নাই মানে কি, মনে একটা প্লাস আছে, এবং ঠিক একই ভাবে কিছু নাই মানে কি, মনে প্লাস আছে। একই কথা প্লাস দুইটা হবে ভাইয়া বিকর্ষণ। কারণ কি ভাইয়া, ওরা সমধর্মী, ওরা একই, ওরা দুইজনেই প্লাস। এটা যেরকম বিকর্ষণ, দুইটা মাইনাস হইলেও কিন্তু ভাই বিকর্ষণ। তাহলে দেখো আমার মতামত চলে আসছে, লাস্টে আমি ব্র্যাকেটে লিখে দিতে পারি না বিকর্ষণধর্মী।
বিকর্ষণ ধর্মী। এই তো আমার গ নাম্বার সিকিউ শেষ। এটা কি ছিল? গ নাম্বার। এখন কি ভাইয়া ঘ নাম্বার করা যাবে না? এই যে দেখো এটা তুলে নাও, এখনই ঘ নাম্বার শুরু করতেছে। আশা করি তোলা হয়ে গেছে। আর না তোলা গেল তোমাদের কাছে তো অপশন আছে ভিডিও একটু পজ করার, পজ করে তুলে নিবা। এই দেখো এখন পরে চলে যাই আমরা। মনোযোগ দিয়ে যদি ভাইয়া পড়ো অনেক কিছু শেখা যাবে। কিন্তু যদি মানে মনে করো যে ঢুকলাম দেখি কি পড়ায়, 10 মিনিট দেখলাম, হ্যাঁ ভালোই পড়ায়, আচ্ছা যাও ভাইয়া পড়াইতেছে পড়াইতে থাকুক, ভাইয়া ভাইয়ার মতো করতে থাকুক আর আমি আমার মতো ঘুরতে থাকি, তাইলে হবে না ভাইয়া। দেখো তোমার যদি ক্লাসটা আসলেই ভালো লাগে, যদি মনে হয় যে না আসলে শিখতে পারতেছি, আর যেহেতু ভাইয়া আসলে পরিচিত মানুষ বা ভাইয়াকে দেখলে খুব আপন মনে হয়, বা ভাইয়া তো আসলে আমাদের এজে, তো খুব বেশি এইজ গ্যাপ না থাকাতে মেন্টালিটিটা সেম, তো ওই জায়গা থেকে যদি আমার সাথে ক্যাচ করতে পারো যে আমি যেই জিনিসগুলো বলতেছি এগুলা কি আসলে তোমার সাথেও হয় কিনা, তখন কিন্তু তোমার পড়তে মজা লাগবে। আর এই জিনিসটা যদি একবার মজা পেয়ে যাও তখন হচ্ছে তুমি অনেক আগে যেতে পারবা। দেখো ঘ নাম্বার প্রশ্নে ভাইয়া কি বলছে? পি আধানকে, এই যেমন পি আধান, এই পি আধানকে এ ও বি আধানদ্বয়ের মধ্যবর্তী কোন স্থানে স্থাপন করলে এ ও বি আধানদ্বয়ের উপর কোনো প্রভাব থাকবে না? আচ্ছা, এ ও বি আধানদ্বয়ের কোনো প্রভাব থাকবে না। শুনো কি বলতেছে আমাকে, এই পি আধানটাকে এই দুইটার মাঝখানে কোথায় রাখলে, এই দুইটার মাঝখানে এই যে দেখো 20 আর 30, এই দুইটাকে আধান, এই পি আধান কি 15, এই 15 আধানকে এই 20 আর 30 এর মাঝখানে কোন জায়গায় রাখলে এই এ আর বি এর এই পি এর উপর এখানে যদি রাখা হয় তাও কোনো প্রভাব থাকবে না। প্রভাব থাকবে না মানে কি ভাইয়া? প্রভাব থাকবে না মানে হচ্ছে প্রাবল্য 0 হবে। দেখো ভাইয়া বারবার বুঝাইতেছি, একটা জিনিস আমি যখন বলতেছি যে প্রাবল্য সমান হইতে হবে, তার মানেও প্রাবল্য 0 হইতে হবে। যদি কোথাও প্রশ্নে বলা থাকে যে কোথায় রাখলে প্রাবল্য সমান হবে, তার মানে কি ভাইয়া? প্রাবল্য 0 হবে। প্রাবল্য 0 মানে কি? দুইটার যোগফল বা বিয়োগফল 0। এবং যদি বলে যে কোনো প্রভাব থাকবে না, কখন কোনো প্রভাব থাকবে না? তখন যখন প্রাবল্য 0 হবে। দেখো ভাইয়া দেখো আমি কি বলতে চাইছি, দেখো এই দেখো আমি জানি এইখান থেকে এইখানে এই যে এই বক্সটা দেখো, এই দূরত্ব যেটা আমার 10 মিটার, তাই তো? এটা যদি আমার একটা কি বলে অতি কি আরে না আয়ত, এটা যদি আমার একটা আয়ত হয়, আয়তের কি বিপরীত বাহু সমান, তাহলে এইটা 10 মিটার হইলে এটা উপরেও 10 মিটার, তাই তো? এখন আমার কাজ কি, এই 10 মিটারের ভিতরে এই পিটাকে কোন জায়গায় রাখা হইলে এর উপর কোনো প্রভাব থাকবে না, এইটা। দেখো আমি যদি বলি যে আমি এই যে পিটাকে একে এ থেকে এই দেখো এ থেকে x মিটার দূরত্বে, এই যে এই বরাবর মানে কি, এই যে এইখানে এই দেখো এই বরাবর এইখানে এই বিন্দুটাতে এখানে রাখবো কাকে? পি কে। তার মানে কি এ থেকে x মিটার দূরত্বে রাখলাম পি কে। ভাইয়া শুনো, এ থেকে বি এর সম্পূর্ণ দূরত্ব হচ্ছে 10 মিটার, আর আমি কি করছি? পি কে এ থেকে x মিটার দূরত্বে রাখছি। তার মানে কি x মিটার হচ্ছে এইটুক। যদি সম্পূর্ণ এ আর বি এর দূরত্ব 10 মিটার হয় আর আমার এইটুক হচ্ছে x মিটার হয়, তাহলে বাকি এইটুক কি হবে? এই সম্পূর্ণ 10 থেকে x কে বাদ দিলে যা থাকে তা। তার মানে কি ভাইয়া 10 - x, তাই তো? নাকি অন্য কিছু? বুঝতে পারছো? এই জিনিসটাই বোঝানোর চেষ্টা করতেছি। দেখো এখন দেখে ফেলো এই যে হ্যাঁ লাগবে না, এইগুলা কিছু লাগবে না। Q1 Q2 এই দেখো D1 এর মান কত? এই যে আমার x মিটার আমি লিখছি এখানে প্রশ্নে। ভাইয়া এই ম্যাথগুলো তুমি যত যাই বলো না ধরে তুমি করতে পারবে না। তুমি যদি এটাকে x এটাকে 10 - x না ধরো, তোমার এই ম্যাথ হবে না, মিলবে না। তাই এই নিয়মটা ফলো করতেই হবে। দেখো একটা যদি x হয়, অপরটা কি সম্পূর্ণ থেকে x বিয়োগ 10 - x, তাই তো? দেখো প্রথমে কি আচ্ছা ই না, দেখো
আমাকে কি বলছে যে কোনো প্রভাব থাকবে না। আমি মাত্র কি বুঝাইলাম, কখন কোন প্রভাব থাকবে না। দেখো যদি যদি দেখো এই পাশ থেকে কেউ 10 নিউটন বলে এইভাবে ধাক্কা দিয়েছে এই মার্কারটাকে, এই যে, আর এই পাশ থেকে আবার আরেকজন সেম সেম বলে এদিকে ধাক্কা দিতেছে, তাহলে দেখো দুইজনের ধাক্কা নাম্বার সেম, এই মার্কার কি এখান থেকে নড়বে? এই মার্কার এখানে স্থির হয়ে যাবে। তার মানে কি এই মার্কারের উপর আর কোনো প্রভাবই থাকবে না। বুঝতে পারতেছো? আর যদি কোনো একটা বেশি শক্তিশালী হয় তাহলে এই মার্কারের উপর প্রভাব থাকবে, তখন হয়তোবা এই দিক আর নাহলে এই দিক চলে যাবে। দেখো এখন যখন আমি বলতেছি যে কোনো প্রভাব থাকবে না, কখন কোনো প্রভাব থাকবে না? দুই পাশ থেকে আসতেছে প্রাবল্য, এই দুই পাশের প্রাবল্যের মান সমান হইতে হবে। তাহলে সমান কিভাবে? এই দেখো ইয়া লাস্ট ক্লাসেই বুঝাইছিলাম। তাহলে শর্ত মতে দেখো, শর্ত মতে কয় নাম্বার প্রশ্ন? ঘ নাম্বার প্রশ্ন, 2 নাম্বার সিকিউর ঘ। তাহলে কি হবে? E1 is equals to E2 ভাইয়া। E1 is equals to E2 আমি যখন বললাম তখন কি আমার E এর সূত্র লেখা লাগবে। E এর সূত্র কি ভাইয়া? একটু আগেই দেখছিলাম, এই চ্যাপ্টারের সবগুলোর সূত্র একদম সিমিলার, এই যে একদম সিমিলার, 19-20 পার্থক্য। কে Q2 ডিভাইডেড বাই D2 স্কয়ার। দেখো ভাইয়া এই পাশে যে কেটা ও এই সম্পূর্ণ জিনিসটার সাথে গুণ আকারে আছে, আবার এই পাশের যে কেটা ও এই সম্পূর্ণ জিনিসটার সাথে গুণ আকারে আছে। তা আমি কি পারি না দুই পাশ থেকে কে কে কেটে দিতে? বুঝতে পারছো? এই দেখো এখন কি হবে, এখন দেখো এই পাশে আছে Q1 ডিভাইডেড বাই D1 স্কয়ার, আর এই পাশে কি আছে? এই পাশে আছে Q2 ডিভাইডেড বাই D2 স্কয়ার। আমি যদি চিন্তা করি যে এইটাকে আর এইটাকে আর জায়গা বদল করে দিব, করা যাবে না ম্যাথের নিয়ম অনুযায়ী। দেখো আমি জাস্ট D1 স্কয়ার আর Q2 আর ভাবে জায়গা বদল করব, তাহলে কি Q1 তো Q1 এর মতো উপরেই থাকবে, আর নিচে আর জায়গা বদল করে Q2 টা নিচে চলে আসবে। দেখো Q2 is equals to D1 চলে যাবে উপরে, D1 ডিভাইডেড বাই D2। ভাইয়া একটা জিনিস দেখো, এইখানে ছিল D1 স্কয়ার, এই পাশে ছিল D2 স্কয়ার, তার মানে কি এই যে এরকম D1 স্কয়ার D2 স্কয়ার। আমি যদি এই যে স্কয়ার এই দুইটাকে উপরে নিচে আলাদাভাবে না লিখি, আমি যদি এইটাকে পুরাটা ব্র্যাকেট দিয়ে স্কয়ার লিখি হোল স্কয়ার, তাহলেও কি সেম কথা? কারণ কি দিন শেষে কি এই স্কয়ারটা তো এই দুইজনের উপরেই কার্যকর, দিন শেষে। এটা আমি কেন করছি? এটা হচ্ছে আমি ক্যালকুলেশনের সুবিধার্থে, নাইলে অনেক বড় একটা ক্যালকুলেশন করা লাগতো। এই কাজটা করার সাথে সাথে আমার ক্যালকুলেশন অর্ধেক হয়ে গেছে। দেখো এই দেখো ভাইয়া, তাহলে কি হবে? Q1 20 ডিভাইডেড বাই Q2 এর মান কত? এই দেখো 30 is equals to x ডিভাইডেড বাই 10 minus x হোল টু দি পাওয়ার এই দেখো 2 বা হোল স্কয়ার। এই পর্যন্ত হইছে। এখন আমি খুবই দুঃখিত হয়ে আমার বোর্ডটা ছোট হওয়ার কারণে আমার ডান পাশের অংশটা একটু মুছা লাগবে। ওয়েট, ডান পাশের অংশটা একটু মুছে ফেলি, তাহলে ডান পাশে বাকি ম্যাথটা শেষ করে দিতে পারবো। দেখো এইটুকু পর্যন্ত ক্যালকুলেশন আশা করি সবাই বুঝছো। এখন দেখো ভাইয়া এই যে স্কয়ার কি সমীকরণের ডান পাশে আছে, আমি যদি বলি এটাকে বাম পাশে আনলে রুট হয়ে যাবে। বুঝো নাই? সমীকরণের ডান পাশে গুণ থাকলে বাম পাশে ভাগ, সমীকরণের ডান পাশে কোনো কিছু যদি পাওয়ার এরকম থাকে ওইটা এই পাশে আসলে এইরকম রুট, মানে 2 থাকলে রুট হয়ে যায়, 2 থাকলে রুট হয়ে যায়, 3 থাকলে এরকম কিউব রুট হয়ে যায়, তো এরকম ভাবে পরিবর্তিত হইতে থাকে। তাহলে দেখো এটা কি লেখা যাবে? ওই পাশের স্কয়ার এই পাশে আসলে রুট হয়ে গেল, তাহলে কি 20 ডিভাইডেড বাই 30, তাই তো is equals to x ডিভাইডেড বাই 10 minus x। এখন এইটার মান কত দেখি, এইটার মানটা দেখি, রুট ওভার 20 ডিভাইডেড বাই 30 মান আসে হচ্ছে 0.816। শুনো ভাইয়া শুনো, 0.816 টা তো আমার এই 10 মাইনাস x এর সাথে গুণ করা যাবে কিভাবে? এই দেখো এটা যদি সমীকরণের বামে হয় আর ওইটা যদি সমীকরণের ডানের নিচের দিকে হয়, তার মানে কি ওইটা ওই সমীকরণের ডান পাশে ভাগাকার আছে। আর যদি সমীকরণের ডান পাশে কিছু ভাগাকারে থাকে তাহলে কি বাম পাশে আনলে এটাকে গুণাকারে লেখা যাবে। তাহলে কি আমি ইজিলি কি এরকম লিখতে পারি না, ইনটু 10 মাইনাস x
ইন্টু 10 মাইনাস এক্স ইজ ইকুয়ালস টু এক্স। বুঝতে পারছো? জাস্ট নর্মাল ক্যালকুলেশন। এখন দেখো, এই দেখো কি হবে, 0.816 ইন্টু 10 কত মান? মান হচ্ছে, আচ্ছা এটা আবার আমি ক্যালকুলেটরে করলাম কেন, এটা তো আমি মুখে হয়ে যেত। দেখো 0 পয়েন্ট পরে কি দেখো, এইটাকে 10 এর সাথে গুণ করলে 8.16, কিন্তু 0.816 কে এই x এর সাথে গুণ করলে তো জাস্ট x টা গুণ হবে। দেখো লিখি, এটা হচ্ছে এই যে এই মাইনাস এই মাইনাস এবং 0.816x ইজ ইকুয়ালস টু x। এখন বারবার x x বলতেছি দেখা কি আবার কারো x এর কথা মনে করো না, পড়ালেখায় মনোযোগ দাও। x চলে গেছে, চিন্তাবাদ, পড়ালেখায় মনোযোগ দাও। কেউ কারো জন্য অপেক্ষা করবে না। তোমার যদি রেজাল্ট ভালো না থাকে, তুমি যদি একটা ভালো ভাইয়া চাকরি না পাও, বা তুমি যদি একটু প্রতিষ্ঠিত না হইতে পারো, সবসময় চাকরি করে প্রতিষ্ঠিত হওয়া লাগে না ভাইয়া। তোমার যদি ভালো যোগ্যতা থাকে, তুমি যে কোনো কাজ করে প্রতিষ্ঠিত হইতে পারবা। কিন্তু যদি তুমি প্রতিষ্ঠিতই না হও, তাহলে তোমাকে কোনো মেয়ে পাত্তা দেবে না। এটা একদম চিরন্তন সত্য কথা, মাথায় ঢুকিয়ে রাখো। 1 প্লাস 0.816, দেখো কি হবে, এই পাশে দেখো 8.16 আর এই দেখো মাইনাস 0.816, এইটাকে যদি আমি সমীকরণের ডান পাশে নিয়ে যাই, মাইনাসটা প্লাস হয়ে যাবে। তার মানে কি দেখো, x প্লাস 0.816x, তার মানে কি x প্লাস 0.816x, x এর আগে কিছু নাই মানে কি, মনে মনে একটা 1 আছে না, তার মানে কি 1 প্লাস 0.816, তার মানে কি 1.816। দেখো 1.816x, 1.816x এই পাশে আছে হচ্ছে 8.16, তার মানে কি আমার যদি x এর মানটা বের করতে হয়, দেখো একবারে করতেছি, ঠান্ডা মাথায় দেখো, এখানে কি এই পাশে যোগ করলে 1.816x আর এই পাশে 816, আমি যদি 1.816 কে 816 দ্বারা ভাগ করি, তাহলেই তো x এর মান চলে আসবে। বুঝতে পারছো? এই পাশে না ভাগ করে দিতেছি, আর পরে জায়গা কিভাবে সুইচ হলো, মনে করো মাঝখানে একটা লাইন স্কিপ করছি, আর কিছুই না। এই দেখো 1.816, আচ্ছা না এটা তো উপরে না, উপরে তো এই পাশেরটা, 8.16 ডিভাইডেড বাই 1.816, ভাইয়া এইটাই आंसर হবে। দেখি কত হয়, 8.16 1.816 आंसर চলে আসছে ভাইয়া। x এর মান হচ্ছে 4.5 মিটার। দেখো ভাইয়া আমার ঘ নাম্বার প্রশ্নের উত্তর চলে আসছে। এখন কি মতামত দিতে হবে, তাই দেখো মতামত কি দিব, মতামত অর্থাৎ পি আধানকে এ ও বি এর মধ্যে এ ও হতে, দেখো একটু লিখে দিই, কোথায় লিখবো, এই সাইডে লিখে দেখো, অর্থাৎ পি আধানকে এ ও বি এর মধ্যে এ হতে, দেখো ভাইয়া x মানে কি, x এই যে x, এ হতে কত মিটার দূরত্বে, এটাই তো x, তার মানে কি এ হতে এত মিটার দূরত্বে, এই যে x এর মানটা 4.5, এ হতে 4.5 মিটার দূরত্বে রাখলে কি হবে, ওরা যা প্রশ্ন চাইছে দূরত্বে রাখলে কি হবে, এ ও বি আধান দ্বয়ের কোনো প্রভাব থাকবে না, রাখলে এ ও বি আধান দ্বয়ের কোনো প্রভাব থাকবে না। কোনো প্রভাব থাকবে না। এই দেখো ভাইয়া, এরই মাধ্যমে আমাদের 2 নাম্বার সিকিউ শেষ হয়ে গেল। আর মাত্র সিকিউ বাকি 5টা। ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ, যেভাবেই বলো, আমি একটু বলতে পারি যে এই 7টা সিকিউ এর বাইরে কোনো কনসেপ্ট নেই। শুনো, এই 7টা সিকিউ এর বাইরে অনেক সিকিউ থাকতে পারে, কিন্তু এই 7টা সিকিউ এর বাইরে কোনো কনসেপ্ট থাকবে না।
তার মানে কি আমার কাজ কিন্তু তোমাকে সব সিকিউ করানো না, আমার কাজ হচ্ছে তোমাকে কনসেপ্ট বোঝানো, তোমাকে এরকম লেভেলের কনসেপ্ট বোঝানো যেই কনসেপ্ট দিয়ে তুমি যে কোনো ম্যাথ যেইভাবেই ঘুরাই দে, যেই পরিস্থিতি হোক তুমি সবভাবে সলভ করতে পারবা। এইটা হচ্ছে আমার দায়িত্ব, যেটা তোমাকে আমি গড়ে তুলবো। দেখো আমার দুইটা সিকিউ শেষ, আমি এখন চলে যাব পরের সিকিউতে। দেখো ভাইয়া আরেকটা সিকিউ নিয়ে চলে আসলাম। এখন দেখো এই সিকিউটা কি বলছে, এই সিকিউটাতে দেখাইছে যে দুইটা বিন্দু আছে, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি। এখন এই দুইটা বিন্দু একে অপর থেকে 15 সেন্টিমিটার দূরে অবস্থিত এবং এ বিন্দুতে যে আধান আছে ওইটা হচ্ছে +80 কুলম্ব এবং বি বিন্দুতে যে আধান আছে ওইটা হচ্ছে -40 কুলম্ব। দেখো ভাইয়া গ নাম্বার প্রশ্নে কি বলছে, 3 নাম্বার সিকিউ এর গ নাম্বার প্রশ্ন, এ ও বি এর মধ্যকার বলের মান নির্ণয় করো। ভাইয়া সেম কোশ্চেন, আমি খুব ফাস্ট করে থাকবো। দেখো বলের মান চাইছে এফ, F is equals to K Q1 Q2 divided by D square, সবগুলো মান দেওয়া আছে আমার এখানে। দেখো জাস্ট আমি বসাবো, বসাইলেই কাজ শেষ। Q1 is equals to 80 কুলম্ব, Q2 is equals to -40 কুলম্ব এবং D is equals to 15 সেন্টিমিটার বা 0.15 মিটার। দেখো আমরা কি জানি ভাইয়া, এই দেখো গ নাম্বার ম্যাথ, গ আমরা জানি কি ভাইয়া, এফ, এফ মানে কি তড়িৎ বল, বলই তো চাইছে আমার এখানে, ইজ ইকুয়ালস টু কে Q1 Q2 ডিভাইডেড বাই ডি স্কয়ার, তাই তো। দেখো সবগুলা মান বসাই দেই, 9 × 10⁹9 উপরে 80 × -40 ডিভাইডেড বাই 0.15 স্কয়ার, তাই তো। দেখো 4 × 8 = 32, 32 মানে 320, দেখো 32 320 না সরি 3200। এখন দেখো 4 × 8 = 32 মাইনাস, দেখো এটা ক্যালকুলেশন করে ফেলি, ক্যালকুলেটর দিব, into 80 into -40 divided by 0.15 হোল স্কয়ার, তাই তো। 9 × 10⁹9, হ্যাঁ ঠিক আছে। অ্যানসারটা দেখো ভাইয়া, অ্যানসার আসছে হচ্ছে -1.28 into 10⁻15 নিউটন। নিউটন এই যে বলের একক কি নিউটন। দেখো ভাইয়া যেই জিনিসটা বারবার বোঝানোর চেষ্টা করতেছি, দেখো ভাইয়া এই যে +80 কুলম্ব, এইখানে কি একটা প্লাস আছে, এই যে প্লাস, এবং এইখানে কি -40 কুলম্ব, তার মানে কি একটা মাইনাস আছে। কি বুঝাইতেছি ভাইয়া, যে যদি একই ধরনের হয়, একই জাতের হয়, হুজুরে এক হুজুর আরেক হুজুর দেখতে পারে না, কিন্তু এক হুজুর কিন্তু ওই যে সেই স্কুলের টিচার তাকে ঠিকই দেখতে পারে, তার সাথে খুব ঘনিষ্ঠ সম্পর্ক, বুঝতে পারতেছো। মাদ্রাসার অন্য হুজুরের সাথে তার খারাপ সম্পর্ক, যে ওই হুজুরের কারণে তার মক্তবে লোক কম আসতেছে, কিন্তু সেই যে স্কুলের টিচারটা তার সাথে আবার তার খুব ঘনিষ্ঠ সম্পর্ক, কারণ কি তার সাথে তার কোনো বিজনেস নিয়ে কোয়ালিশন নাই। দেখো ভাইয়া প্লাস আর মাইনাস যখন হবে এরা একে অপরের বিপরীত, ওদের সাথে কোনো দ্বন্দ্ব নাই, ওরা কি হবে ভাইয়া, প্লাস আর মাইনাসে হবে আকর্ষণ। এখন দেখো ভাইয়া এই যে মাইনাসটা আসলো, এই মাইনাসটা কিভাবে আসলো, আমরা যদি ম্যাথের সিস্টেম ফলো করি, দেখো প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে মাইনাসে যে মাইনাস বললাম এই মাইনাসটাই তো এই মাইনাস, এবং প্লাসে মাইনাসে মাইনাস মানে এই মাইনাস, এবং মাইনাস থাকলে আকর্ষণ। বুঝতে পারছো তাহলে মতামতটা কোন জায়গায়, যে যদি মাইনাসে মান চলে আসে তাহলে শুধুমাত্র আকর্ষণ ধর্মী হবে। দেখো ভাইয়া বলের মান আমার কাছে চাইছিল গ নাম্বার প্রশ্নে, কিন্তু ভাইয়া আমার কাছে কিন্তু দিকটা চাই নাই, এক দিক বলে সরি ভাইয়া, আমার কাছে আকর্ষণ ধর্মী নাকি বিকর্ষণ ধর্মী এটা চাই নাই, কিন্তু আমি কেন দিব প্রশ্নে, ওই একটা মান বেশি পাওয়ার জন্য। দেখো সুতরাং 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 তড়িৎ বলের মান বারবার একই কথা বলতেছি ভাইয়া,
যখন আমি মান লিখবো তখন আমি এই মাইনাসটা লিখবো না। কেন লিখবো না? এই যে মাইনাস, এইটা তো আকর্ষণধর্মী, আকর্ষণধর্মী এই মাইনাস তো ওর মানের মাইনাস না ভাইয়া, ওর মান তো 1.28 × 10⁻15, আর এই মাইনাসটা আসছে এইখান থেকে। তাহলে আমি যখন বলবো যে তড়িৎ বলের মান, তখন আমি শুধু লিখবো 1.28 × 10⁻15 নিউটন। এবং 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 এই বল কি হবে ভাইয়া? এই মাইনাসের কারণে আকর্ষণধর্মী। আশা করি এখন এই টাইপের ম্যাথে আর সমস্যা হওয়ার কথা না। আমরা 3 বার সেম জিনিস যে বল নির্ণয় করা দেখে ফেলছি। এখন দেখো ঘ নাম্বার প্রশ্নে কি বলছে দেখি। ঘ নাম্বার প্রশ্নে বলতেছে যে এ আর বি, এই যে আমার এ আর বি আছে, এদেরকে যদি ধাতব তার দিয়ে সংযুক্ত করা হয় বা সংযুক্ত করা হলে বলের মানের কোনো পরিবর্তন ঘটবে কিনা। ভাইয়া কনসেপ্টটা বোঝার চেষ্টা কর, দাঁড়াও মুছে নিই, আগে মুছে নিই পরে বুঝাচ্ছি। দেখো ভাইয়া, যারা আমার গত ক্লাসটা করো নাই তারা একটু যদি সময় নিয়ে গত ক্লাসটা দেখো, খুব উপকার হবে। আমি গত ক্লাসে একটা সেম টাইপের একটা ম্যাথ করাইছিলাম যে এই যে দুইটা গোলক আছে এ ও বি, এদের দুইজনকে যদি আমি একসাথে এইভাবে লাগায় দেই, এই দেখো কি হবে, এরা দুইজন একসাথে থাকবে এরকম একদম স্পর্শ করে, ঠিক আছে? তখন কি হবে? তখন যতক্ষণ পর্যন্ত এই এ আর বি এদের দুইজনের আধানের মান সমান না হবে ততক্ষণ পর্যন্ত এরা আদান প্রদান করবে। কাকে আদান প্রদান করবে? এই যে আধান এগুলো আদান প্রদান করবে। এখন কিভাবে করবে এবং কতটুকু করবে এটা হচ্ছে দেখতে হবে। এখন দেখো ভাইয়া, তুমি জিজ্ঞেস করবে ভাইয়া এখানে তো দুইটা জিনিস তুমি একসাথে লাগাই দিছিলা, এই দেখো একসাথে লাগাই দিছি, কিন্তু এইখানে কি বলছে? এইখানে বলছে যে লাগাবে না, এইখানে বলছে যে এইখানে জাস্ট একটা তার দ্বারা যুক্ত করবে। ভাইয়া সব কনসেপ্ট সেম, তুমি যদি এখানে একটা তার দ্বারা যুক্ত করো তাও এই তারের মাঝখান দিয়ে আধান যেতে পারবে, আর তুমি যদি তার না দিয়ে ডাইরেক্ট ওদেরকে একসাথে লাগাই দাও তাও আধান যেতে পারবে। তার মানে কি কনসেপ্ট সেম, খালি বলার ভঙ্গিটা ভিন্ন, বুঝতে হবে। যখন বলবে তার দ্বারা তখন যা হবে, যখন বলবে একসাথে লাগাবো তখন সেম হবে। দেখো দেখো ভাইয়া, দেখো এই দেখো কি বলছে, এই দুইটাকে যদি তার দ্বারা সংযুক্ত করে তাহলে কি হবে? কিছুই হবে না ভাইয়া। এই দুইটাকে তার দ্বারা সংযুক্ত করলে এই দেখো, আমি কি বললাম ভাইয়া, যখনই দুইটা আধানকে তার দ্বারা সংযুক্ত করা হবে বা দুইটা আধানকে একে অপরের সাথে লাগিয়ে দেওয়া হবে, তখন এরা ততক্ষণ পর্যন্ত আদান প্রদান করবে যতক্ষণ পর্যন্ত না এই দুইটার মান সমান হবে। এখন সমান কিভাবে হবে? সমান হবে ভাইয়া গড়ের মাধ্যমে। দেখো আমি কি বলতেছি যে Q1 এবং Q2 সমান হইতে হবে। দেখো Q1 = Q2 হইতে হবে। এইটা কখন হবে? শুধুমাত্র তখন হবে যখন আমরা গড় করব। গড় কিভাবে? দেখো ভাইয়া, এইখানে আছে +80 কুলম্ব, দেখো এই যে 80 কুলম্ব, 80 কুলম্বের সাথে যোগ হবে কে? -40 কুলম্ব, যোগ -40 ডিভাইডেড বাই গড়ের নিয়ম কি ভাইয়া? গড়ের নিয়ম হচ্ছে যা আমার সংখ্যা দেওয়া থাকবে ডিভাইডেড বাই তার উপাদান সংখ্যা। উপাদান মানে কয়টি আছে, দেখো এইখানে বলতো একটা দুইটা, তার মানে কি আমার যদি এই দুইটা আমি যোগ বিয়োগ করি তাহলে কি এই যে দেখো নিচে নিচে কি কাকে দ্বারা ভাগ করব? এই যে দুই সংখ্যা দ্বারা, এই যে দুই। বুঝতে পারছো? এই জিনিসটাই বোঝানোর চেষ্টা করতেছি যে এইটা আর এটা কিভাবে সেম। লাস্ট ক্লাসে পড়াইছিলাম, এই দেখো 80 প্লাস -40 ডিভাইডেড বাই 2 হবে কত? হবে হচ্ছে ভাইয়া 20 কুলম্ব। Q1 আর Q2 এর মান পেয়ে গেলাম। দেখো ভাইয়া কি বলছে যে এইখানে একটা তার দ্বারা যুক্ত করছে, তো যেই দূরত্ব ছিল ওই দূরত্বে আছে, জাস্ট একটা তার দ্বারা যুক্ত হয়ে গেছে। তার মানে কি ভাইয়া, দূরত্ব যা ছিল তাই থাকবে। এই দেখো ডি এর মান সেই 15 সেন্টিমিটারই থাকবে, এটার কোনো পরিবর্তন হবে না। 0.15 মিটার। দেখি
কোনো বলের মানে কোনো পরিবর্তন হবে না। দেখো বলের মান বের করি, দুইটা বল বের করব, দুইটা না সরি একটাই। দেখো ঘ নাম্বারে কি হবে, এফ তড়িৎ বল এফ ইজ ইকুয়ালস টু, আচ্ছা আমরা জানি এটা লিখে নিই। দেখো আমরা জানি তড়িৎ বল এফ ইজ ইকুয়ালস টু কে q1 q2 ডিভাইডেড বাই এই যে ডি স্কয়ার, তাই তো? এই দেখো এখন সবগুলা মান আমার জানা আছে, জাস্ট বসাইতে হবে। 9 × 10⁹ উপরে কে, এই যে 20। দেখো আমি কি বলছি, q1 আর q2 সমান হবে এবং উভয়ের মান 20 হবে। তাই যখন আমি দুইবার গুণ করব তাহলে কি হবে, 20 × 20 হবে, তাই না? ডিভাইডেড বাই 0.15 স্কয়ার। দেখো অ্যানসার কি হয় দেখি, অ্যানসারটা কি হয় দেখি। অ্যানসার 9 × 10⁹ 9 × 20 ডিভাইডেড বাই 0.15 স্কয়ার, তাই তো? দেখো হবে হচ্ছে 1.6 × 10⁻14 নিউটন, তাই তো ভাইয়া? এখন দেখো ভাইয়া আমার প্রশ্নের লাস্টের মতামতটা কি চাইছে, যে যদি এ ও বি কে ধাতব তার দ্বারা সংযুক্ত করা হয় তখন আগে গ নাম্বারে যে একটা বলের মান ছিল এইটার সাথে এই বলের মানের কোনো পরিবর্তন হবে কিনা। ভাইয়া আমার গ নাম্বারে বলের মানটা কত ছিল, গ নাম্বারে আমার বলের মান ছিল হচ্ছে, দাঁড়াও আমি এখন একটু বের করে দেখি কত ছিল। দেখো গ নাম্বারে বলের মান ছিল হচ্ছে আমার কত, -1.28 × 10⁻15। দেখো গ নাম্বারের মান ছিল কি বলছি, -1.28 × 10⁻15। এখন আমাকে জিজ্ঞেস করতে বলের মানের কোনো পরিবর্তন হবে কিনা। তুমি এক কাজ করতে পারো, যে বলতে পারো যে বলের মানের পরিবর্তন হবে, কিন্তু কতটুকু হবে এটা বলবা না। আরেকটা কাজ হচ্ছে এরকম, দেখো তুমি লিখবা ডেল এফ। প্রশ্ন আসছে না ভাইয়া, ডেল কি জিনিস? ভাইয়া ডেল হচ্ছে পরিবর্তন। যখন কোনো কিছুর পরিবর্তন লেখা হয় যে আসলে পরিবর্তন হয়েছে কিনা, বা যদি হয়ে থাকে কতটুকু পরিবর্তন হয়েছে, ওইটা হচ্ছে ডেল এফ দ্বারা প্রকাশ করে। একটা যদি এরকম ত্রিভুজ লেখো এটাকে বলা হয় ডেল, এবং এটার সাথে এফ লিখলে ডেল এফ, এটার সাথে যদি আমি লিখি অপূর্ব তাহলে কি ডেল অপূর্ব। বুঝতে পারছো? এই দেখো তাহলে এই জিনিসগুলো এখান থেকে সরো। দেখো ডেল এফ কি হবে, ডেল এফ হবে হচ্ছে এই যে আগে যে একটা মান ছিল, আগে কি মানটা ছিল 1.28 × 10⁻15। ভাইয়া একটু মাথায় একটু জোর লাগাও, একটু আগে যে মানটা বের করছিলাম ওইখানে সামনে কিন্তু একটা মাইনাস ছিল, কিন্তু ভাইয়া এইখানে এই মাইনাসটা দেওয়া যাবে না। আমি বারবার বলতেছি, আমি যখন হিসাব করব যে পরিবর্তন হয়েছে কিনা, আমি যখন হিসাব করব এটা ছোট নাকি বড়, তখন এই মাইনাস গুলো এগুলো কাউন্ট হবে না। কারণ কি এই মাইনাস ছোট বা বড় বা ওর মানের মাইনাস না, এই মাইনাসটা হচ্ছে আকর্ষণ ধর্মী ওইটার মাইনাস। দেখো ভাইয়া তাহলে 1.28 × 10⁻15 থেকে যদি আমি এইটা মাইনাস করি তাইলে তো বলতে পারবো কতটুকু পরিবর্তন হয়েছে, তাই তো? 10⁻15 নিউটন। দেখো ভাইয়া এই যে এখানে এটা বিয়োগ করে দিই, 1.28 × 10⁻15, 1.28 × 10⁻15 মাইনাস 1.6 × 10⁻14। দেখি দেখো মান চলে আসছে, মানটা হবে 1.12 × 10⁻15 নিউটন। তার মানে ভাইয়া যখন আমি এ আর বি কে একটা তার দ্বারা যুক্ত করলাম তখন কি হইলো, তখন এটাই হইলো যে এরা এমন ভাবে আদান প্রদান করলো তাদের আধানের যে এরা সমান হয়ে গেল। সমান হইতে হলে কি করতে হবে, গড় করতে হবে। গড় কিভাবে করব, যে দুইটা মান দেওয়া থাকবে ওদেরকে যোগ করব, যোগ করে উপাদান সংখ্যা দ্বারা ভাগ করে দিব। এই দেখো উপাদান কয়টা, এ আর বি দুইটা, তাহলে 2 দ্বারা ভাগ করছি। দূরত্ব কিন্তু সেমই থাকবে, কারণ কি ওরা যেখানে ছিল ওইখানেই আছে, এবং এই দেখো মাঝখানে জাস্ট একটা তার যুক্ত করছি, তাহলে দূরত্ব সেম। তাহলে জাস্ট ম্যাথটা করব, একটা বলের মান আসবে, আগের বলের মান থেকে এই মানটা বিয়োগ করে দিলাম, তাহলে আমার পরিবর্তন চলে আসলো। এই দেখো এইটি পরিবর্তন, তাহলে এইখানে অ্যানসার। বা তুমি যদি চাও লিখতে পারো যে হ্যাঁ এইখানে পরিবর্তন আছে, শেষ।
3টা সিকিউ শেষ ভাইয়া, আর মাত্র 4টা সিকিউ। দেখি চলো পরেরটাতে চলে যাই। দেখো ভাইয়া আরেকটা ম্যাথ নিয়ে চলে আসছি। দেখো সব ম্যাথের মতোই এই ম্যাথের মধ্যেও দেখো একটা চিত্র আছে এবং এই চিত্রতেও আগের মতো দুইটা গোলক আছে। এখন কি বলছে, এ আর বি গোলক, একটার চার্জ হচ্ছে 100 কুলম্ব আর আরেকটার হচ্ছে 75 কুলম্ব, এবং এ থেকে বি এর দূরত্ব, এই দেখো এই মধ্যবিন্দু থেকে এই মধ্যবিন্দুর দূরত্ব 240 ন্যানোমিটার। তো আমার কাছে প্রশ্ন কি করছে দেখো, 6 নাম্বার প্রশ্ন, এটা হচ্ছে 6 নাম্বার সৃজনশীল 6 এর গ। উদ্দীপকের এ ও বি চার্জ দ্বয়ের মধ্যবিন্দুতে তড়িৎ ক্ষেত্রের তীব্রতা নির্ণয় করো। ভাইয়া আমাকে বলছে যে এ আর বি এই দুটা যে চার্জ, এইটার যে একটা মধ্যবিন্দু আছে না, এই মধ্যবিন্দুতে আমি যদি ধরি এই মধ্যবিন্দুটা ও, এই মধ্যবিন্দুতে তড়িৎ ক্ষেত্রের তীব্রতা নির্ণয় করতে বলছে। তীব্রতা মানে কি ভাইয়া, তীব্রতা যেই কথা ভাইয়া প্রাবল্য হচ্ছে একই কথা। আমরা যে ই বের করি না একটা ম্যাথের দ্বারা, এইটাই চাইছে এই প্রশ্নে। ই বের করলে এখানে তীব্রতা বের হয়ে যাবে। চলো ভাইয়া করে ফেলি। দেখো সবার প্রথমে কি করব, ডান পাশে দাগ দিব একটা, ডান পাশে দাগ দিয়ে লিখবো কি, এখানে এখানে কি কি দেওয়া আছে দেখো ভাইয়া, এইখানে দেওয়া হচ্ছে Q1 এর মান, Q1 100 কুলম্ব। Q2 দেওয়া কত ভাইয়া, Q2 দেওয়া 75 কুলম্ব। এবং শুনো, এ থেকে বি এর দূরত্ব 240 ন্যানোমিটার। কিন্তু আমি যে প্রাবল্য বা তীব্রতা যেটা বের করব ওইটা হচ্ছে এই বিন্দুতে। তার মানে কি, এ হতে ও এর একটা দূরত্ব, ও হতে বি এর একটা দূরত্ব। এখন প্রশ্নে বলছে এই ও বিন্দুটা হচ্ছে এ বি এর মধ্যবিন্দু। তার মানে কি, এই এ বি, এই দেখো এই এ বি এর মধ্যবিন্দু মানে কি, এইখানে যা এইখানে তা, মানে কি অর্ধেক করলেই তো মধ্যবিন্দু হবে। যদি আমি 240 এটাকে অর্ধেক করি তাহলেই তো এ হতে ও এর দূরত্ব আর ও হতে বি এর দূরত্ব পাবো। তার মানে কি দুইটা দূরত্ব তো ফার্স্ট অফ অল সমান হবে। তাহলে আমি লিখি, দেখো কি লিখবো, d is equals to 240 divided by 2 ন্যানোমিটার বা 120 ন্যানোমিটার। ভাইয়া আমরা একটা জিনিস শিখছিলাম, দেখো যখন এনসি মানে কি ন্যানো কুলম্বে দেওয়া থাকে, তখন আমরা কুলম্বে নেওয়ার জন্য 10 টু দি পাওয়ার -9 দ্বারা গুণ করি। মনে আছে, 10 টু দি পাওয়ার -9 দ্বারা গুণ করি। এটা আমরা এর আগে অনেক ম্যাথে দেখছি, থিওরি ক্লাসে যখন ফার্স্ট ক্লাসটা ছিল লেকচার 1 ওইখানে দেখছিলাম। তাইলে দেখো ভাইয়া ন্যানো কুলম্ব থেকে যদি কুলম্বে নিতে হয় তাহলে কি 10 টু দি পাওয়ার -9 দ্বারা গুণ। তাহলে এইখানে কি হবে, ন্যানোমিটার থেকে যদি মিটারে নিতে হয় তাহলেও ভাইয়া 10 টু দি পাওয়ার -9 দ্বারা গুণ হবে। বুঝতে পারছো যে জিনিসটা কি হইলো, এইখানেও ন্যানো ছিল এইখানেও ন্যানো, তো ন্যানো থেকে আমি এসে এককে কনভার্ট করি তাহলে কি হবে, 10 টু দি পাওয়ার -9 দ্বারা গুণ। দেখো এখন দেখো আমরা জানি ভাই, আমরা কি জানি, আমরা জানি হচ্ছে ওই যে সূত্রটা, প্রাবল্যের সূত্র। প্রথমে কি একটা এই দেখো এ হতে ও এর জন্য একটা প্রাবল্য বের করব, বি হতে ও এর জন্য একটা প্রাবল্য বের করব, পরে যোগ বা বিয়োগ কোনো একটা করব, কিন্তু কি করব এটা পরে হিসাব করব, আগে আমরা করে নিই। আগে দেখো E1 is equals to K Q1 divided by D square। দেখো তাহলে কি 9 into 10 to the power 9, উপরে হবে 100, নিচে কি হবে D, এই যে দেখো D, এই যে D এর মান কত 120 into 10 to the power -9, এটার উপর একটা স্কয়ার, এইটার একটা মান আসবে। দেখি ক্যালকুলেশন করি কত আসে, ক্যালকুলেটরটা কোথায়, দেখো ক্যালকুলেশন করি, 9 into 10 to the power 9 into 100 divided by 120 into 10 inverse 9 whole square। आंसर আসছে ভাইয়া হচ্ছে দেখো 6.25 into 10 to the power 25। এটার একক কি হবে, এটার একক হবে
নিউটন পার কুলম। দেখো ভাইয়া আমার কি কাজ ছিল, একবার এ হতে ও এর জন্য বের করব, একবার বি হতে ও এর জন্য বের করব। এ হতে ও মানে কি E1 এর মান বের করা শেষ, এখন করব E2। দেখো E2 কি হবে, k q2 ডিভাইডেড বাই d স্কয়ার, তার মানে কি 9 * 10 টু দি পাওয়ার 9, উপরে হবে 75, এই যে আমার 75, আর নিচে কি হবে এইটা 120 ইনটু 10 ইনভার্স 9, 10 ইনভার্স 9 স্কয়ার। দেখি কত আসে, দেখি কত আসে। অ্যানসার পেয়ে গেছি। দেখো অ্যানসারটা হবে হচ্ছে 4.687 ইনটু 10 টু দি পাওয়ার 25 ইনটু 10 টু দি পাওয়ার 25। ভাইয়া শোনো শোনো শোনো, আমাদের এখন হচ্ছে কনসেপ্ট বুঝতে হবে। কনসেপ্টটা কিসের কনসেপ্ট, যে এইখানে যোগ করব নাকি বিয়োগ করব। দেখি আমরা, দেখো এই ও বিন্দু আমি ধরলাম এখানে একক ধনাত্মক আধান আছে, এইখানে এইখানে কি 100, 100 এর আগে কিছু নাই মানে কি ভাইয়া মনে মনে একটা প্লাস আছে। একই ভাবে এই যে 75 ওর আগে কিছু নাই মানে কি মনে মনে একটা প্লাস আছে। তাই দেখো এইখানেও প্লাস, এইখানেও প্লাস, এইখানেও প্লাস, ধারাবাহিক ধারাবাহিক। দেখো একবার এ এর সাথে ও এর হিসাব করব। দেখো এ ও প্লাস, ও প্লাস, প্লাসে প্লাসে, প্লাসে প্লাসে মানে কি ভাইয়া ওই যে আমার ওই সূত্রটা, যে এক হুজুর আরেক হুজুরকে দেখতে পারে না। যখনই সেম প্রফেশন হবে বা সেম জাতীয় জিনিস হবে, সেম ধর্মের জিনিস হবে, বুঝতে পারতেছো, তখন ওরা একে অপরকে দেখতে পারবে না এবং বিকর্ষণ হবে। যেহেতু প্লাস আর প্লাস দুইটাই সেম, দুইটাই সেম, ওরা দুইজন হচ্ছে একই কোম্পানির লোক, বুঝছো, ওদের দুইজনের মাঝখানে দ্বন্দ্ব। তাই কিন্তু যদি ওরা ভিন্ন কোম্পানির হতো তাহলে দ্বন্দ্ব থাকতো না। এখন একই কোম্পানি দুইটাই প্লাস, তাই এখানে হবে বিকর্ষণ। বিকর্ষণ হওয়া মানে কি ভাইয়া একটু শুনো, এই এটা ও তো স্থির, কিন্তু এই ওটা ও স্থির না, এই এ ওর জায়গায় স্থির থাকবে। আর যেহেতু বিকর্ষণ হবে, এই ও কে ও এই বরাবর ধাক্কা দিবে। বিকর্ষণ মানে কি ভাইয়া ধাক্কা দেওয়া, আর আকর্ষণ মানে হচ্ছে কাছে টেনে নেওয়া। তার মানে কি দেখো যখন বিকর্ষণ করবে তাহলে কি ও এই +1টাকে, এই ও বিন্দু +1টাকে এই বরাবর ধাক্কা দিবে। দেখো তাহলে হবে এই যে এই বরাবর E1। এবং ঠিক একই ভাবে এইখানেও প্লাস, এইখানেও প্লাস থাকার কারণে এই বি বিন্দু, এই বি বিন্দুর যে আধান ও এই +1 কে এই বরাবর ধাক্কা দিবে, বিপরীত এই দেখো এই বরাবর ধাক্কা দিবে, তাহলে কি হবে E2। দেখো ভাইয়া একই কনসেপ্ট বারবার বোঝাচ্ছি, যে যতক্ষণ পর্যন্ত আমার বল প্রয়োগের দিক সেম থাকবে ততক্ষণ পর্যন্ত আমি যোগ করব। বুঝে নাও। দেখো আমি এই মার্কারের উপর যদি একই দিকে দুই হাত দিয়ে বল প্রয়োগ করি, তাহলে কি আমার দুই হাতের বল এই মার্কারের উপর প্রযুক্ত বল মানে কি যোগ হবে। আর যদি একটা এই হাত দিয়ে এই পাশে দেই আর আরেকটা যদি এই হাত দিয়ে এই পাশে দেই, তাহলে কি দেখো আমি দুই হাত দিয়ে এইভাবে বল প্রয়োগ করতেছি কিন্তু মার্কারটা স্থির। এরপরে কি করলাম, এই হাত দিয়ে একটু কম বল দিলাম আর এই হাত দিয়ে একটু বেশি বল দিলাম, তখন কি হবে মার্কারটা আস্তে আস্তে এই দিকে যেতে থাকবে। এখন ঠিক একই ভাবে দেখো যখন যখন দুইটা ভিন্ন দিক থাকবে, তার মানে কি একজন এদিক যেতে চাইতেছে আর একজন এদিকে আসতে চাইতেছে, তাহলে কি এই দুইজনের মাঝখানে যে বলের মান এটা বিয়োগ করতে হবে, প্রাবল্যের মান বিয়োগ করতে হবে। কিন্তু যদি ওরা একই দিকে যেতে চাইতো, যদি একই দিক হইতো, দুই দিক যদি সেম হইতো, হয়তো বা এই পাশ বা এই পাশ, তখন করতাম হচ্ছে ভাইয়া যোগ। দেখো তাহলে কি করা যাবে ভাইয়া, এই দেখো এই পাশে লিখে ফেলি, শেষ ম্যাচ শেষ করি। দেখো ই এইটা কি কার্যকর প্রাবল্য, ঠিক আছে, এই ও এর উপর কতটুকু কার্যকর হইতেছে। দেখো কি হবে E2 নাকি, দেখো E1 - E2। দেখি প্রশ্ন যে E1 থেকে ভাইয়া E2 কেন বিয়োগ করলাম, ভাইয়া শুনো। দেখো এইখানে আমার কি আছে 6.25 ইনটু 10 টু দি পাওয়ার 25 নিউটন পার কুলম। আর পরেরটাতে কি আছে দেখো 4.687 ইনটু 10 টু দি পাওয়ার 25 নিউটন পার কুলম। ভাইয়া শোনো এইখানেও 10 টু দি পাওয়ার 25, এইখানেও 10 টু দি পাওয়ার 25। আমি যদি চিন্তা করি এইখানেও 10 টু দি পাওয়ার 25 নাই, আবার এইখানেও 10 টু দি পাওয়ার 25 নাই,
তাহলে কি ভাইয়া, তাহলে 6.25 6.25 অবশ্যই অবশ্যই এই যে 4.687 আছে এটা থেকে বড় হবে ভাইয়া। 6 অবশ্যই 4 থেকে বড়, বুঝতে পারতেছো? তাহলে যদি বড় হয়, আমার সূত্রটা কি ছিল, বড়টা থেকে ছোটটা বিয়োগ করতে হবে, বড়টা থেকে ছোটটা। দেখো তাহলে আমি কি করব, আমি জাস্ট নরমালি বড়টা থেকে ছোটটা বিয়োগ করব। 6.25 ইনটু 10 টু দি পাওয়ার 25 মাইনাস 4.687 ইনটু 10 টু দি পাওয়ার 25। বাস দেখি কি आंसर আসে, দেখি কি आंसर আসে। 6.25 into 10 to the power 25 minus 4.687 into 10 to the power 25। आंसर চলে আসছে। आंसरটা হবে 1.563 into 10 to the power 25 নিউটন পার কুলম। দেখো ভাইয়া, তীব্রতা নির্ণয় করো, আমার এতটুকুই ছিল গ নাম্বারের প্রশ্ন। এটা কি ছিল ভাইয়া, এটা হচ্ছে ছিল আমার গ নাম্বার। তো একটা সিকুয়ের আমরা গ দেখে ফেলছি, তো অবশ্যই ঘ নাম্বার প্রশ্ন আছে। চলো এখন ঘটা দেখে ফেলবো। দেখো ভাইয়া, ঘ নাম্বার কোশ্চেন, ঘ নাম্বার কোশ্চেনে কি বলছে দেখো। ঘ নাম্বার কোশ্চেনে আমাকে বলতেছে যে দেখো এ ও বি চার্জ দুটিকে, এই যে এ আর বি যে দুটো চার্জ আছে এই দুইটাকে যদি 1/4 করি এবং এবং মধ্যবর্তী যে দূরত্ব আছে এই যে এ আর বি এর যে মধ্যবর্তী দূরত্ব এইটাকেও 1/4 করতে হবে। করার পর করা হলে বিকর্ষণ বলের মান পরিবর্তন হবে কিনা। তার মানে কি দেখো ভাইয়া, এইটাকেও আমি 1/4 দিয়ে গুণ করব, এইটাকেও আমি 1/4 দ্বারা গুণ করব, বা এইটাকে আমি 4 দ্বারা ভাগ করব, এইটাকে আমি 4 দ্বারা ভাগ করব, একটা মান আসবে। এবং পরে আমি এইটাকেও 4 দ্বারা ভাগ করব। 1/4 মানে কি ভাইয়া, 4 ভাগের 1 ভাগ করতে হবে। তার মানে কি ভাইয়া, 4 দ্বারা ভাগ করতে হবে। শুনো, আমি এটাকেও 4 দ্বারা ভাগ করব, এইটাকেও 4 দ্বারা ভাগ করব, এইটাকেও 4 দ্বারা ভাগ করব। পরে আমি একটা বলের মান হিসাব করব। এই যে বলের মানটা আসবে, আমি দেখব যে আমার নরমালি যখন আমি কোনো ভাগ করতেছি না তখন যে বলের মান আসে ওইটার সমান কিনা। যদি সমান না হয় তখন আমি বলবো যে মতামত দিব যে দেখেন সমান তো হয় নাই, তার মানে পরিবর্তন হয়েছে। আর যদি সমান হয় তাহলে আমি কি মতামত লিখবো, যে পরিবর্তন হয় নাই। দেখো ভাইয়া, ম্যাথটা করতে হবে। প্রথমে কি এই নরমাল মানগুলো দ্বারা ম্যাথ করতে হবে। দেখো এদিকে হালকা হালকা লিখে ফেলি, 240 ন্যানোমিটার, 240 ন্যানোমিটার এ ও বিন্দু নাই, এখানে এ ও বিন্দু নাই। দেখো 240 ন্যানোমিটার কি করব, মিটারে নিব। তাহলে কি 240 ইনটু 10 ইনভার্স 9 কি হবে, মিটার। দেখো প্রথম একটা করে ফেলি। প্রথম একটা কি হবে, F is equals to K Q1 Q2 divided by D square। এইটা কি হবে, এইটা হচ্ছে প্রথম বল, যেটা হচ্ছে আমি যখন কোনো কিছুকে কোনো ভাগ করি নাই, প্রশ্নে যা দেওয়া আছে ওই মান দ্বারা হিসাব করতেছি তখন। এরপরে আমি আবার ভাগ করে একটা বের করব। দেখো 9 into 10 to the power 9 উপরে 100 into 75 divided by 240 into 10 inverse 9। দেখি ক্যালকুলেশন করে দেখি কি হয়েছে, কত হয়। 9 into 10 to the power 9 into 100 into 75 divided by 240 into 10 inverse 9। দেখি কত হয়, দেখি হয় হচ্ছে 2.812 into 10 to the power 20 নিউটন। ওকে, এরপরে আমি কি করব, দেখো এইটা হচ্ছে আমি নরমালি বের করছি প্রশ্নের মানগুলো দ্বারা। এরপরে আমাকে শর্ত দিছে কি, যে যদি আমি এইটাকে 4 ভাগ করি, এইটাকে 4 ভাগ করি, এইটাকেও 4 ভাগ করি, তখন এই মানটা আসবে কিনা। দেখো দেখো কি করব, আগে দেখো এটা করার আগে এই পাশে দেখো এখানে লিখে নেই, এখানে কি কি দেওয়া আছে, এইখানে দেওয়া হচ্ছে Q1। পরের ম্যাথের জন্য দেখো নিচেরটার জন্য করতেছি 100
কিন্তু 100 তো থাকবে না। আমি কি বলছি, 4 দ্বারা ভাগ করতে হবে। ভাইয়া দেখো আমাকে কি বলছে, 1/4 হবে। একটা জিনিস 1/4 হওয়া মানে কি জানো, আমি যদি বলি যে 100 কে 1/4 করতে হবে, তাহলে 100 কে 1/4 দ্বারা গুণ করতে হবে। 1/4 মানে কি, একটা উপরে থাকবে এবং চতুর্থাংশ মানে কি 4, 4টা থাকবে নিচে। এখন যখন আমি 1/4 ইন্টু 100 লিখবো, তার মানে কি 100 ডিভাইডেড বাই 4। বুঝতেছো ভাইয়া কনসেপ্টটা? এই দেখো তাহলে কি হবে, এখানে 100 ডিভাইডেড বাই 4 কুলম, মানে কি 100 কে যদি 4 দ্বারা ভাগ করি, 4 20 80, 4 25 100 হবে। দেখো 4 25 100, 25 কুলম। আর Q2 এর মান কত ভাইয়া, Q2 এর মান হচ্ছে 75। 75 কে কয় দ্বারা ভাগ করব, 75 কেও 4 দ্বারা ভাগ করব। দেখো 75 কেও 4 দ্বারা ভাগ করব, 75 ডিভাইডেড বাই 4 কুলম, দেখি কত হয়। 75 ভাগ 4, 18.75 কুলম। এই দেখো Q1 আর Q2 হয়ে গেছে। এখন কার কাজ, এই যে D, ওকেও 4 দ্বারা ভাগ করা লাগবে। এই যে D কি ছিল, 240 ইনটু 10 ইনভার্স 9, 10 ইনভার্স 9 মিটার, বা এইটাকে দেব 4 দ্বারা ভাগ কইরা, কত হয় দেখি। 240 ইনটু 10 ইনভার্স 9 ভাগ 4। দেখো দূরত্ব হবে 6 ইনটু 10 ইনভার্স 8, 6 ইনটু 10 ইনভার্স 8 মিটার। ভাইয়া এখন যে আমি পরিবর্তন করে মানগুলা পাইলাম, এইটাই তো আমার প্রশ্নে দেওয়া শর্ত, এইটাই আমার প্রশ্নে দেওয়া শর্ত। তাহলে এটার জন্য এটা যদি f1 হয়, আমি কি একটা f2 এর মান পাবো, দেখি f2 টা হিসাব করি। f2 এর মানগুলা কি সব এগুলা হবে। দেখো k Q1, আচ্ছা দেখো ধরার সুবিধার্থে এখানে একটা প্রাইম দিয়ে দেই, এখানে একটা প্রাইম দিয়ে দেই, এখানে একটা প্রাইম দিয়ে দেই, বাস কাহিনী শেষ। Q1 প্রাইম Q2 প্রাইম ডিভাইডেড বাই D প্রাইম হোল স্কয়ার। ঠিক আছে, দেখো 9 ইনটু 10 টু দি পাওয়ার 9, উপরে হবে 25 ইনটু 18.75 ডিভাইডেড বাই 6 ইনটু 10 ইনভার্স 8। দেখো 6 ইনটু 10 ইনভার্স 8 মিটার। দেখতেছো ভাইয়া কি হইলো। এখন আমি মান হিসাব করব। দেখো 9 ইনটু 10 টু দি পাওয়ার 9। আসলে ভাইয়া যখন হচ্ছে মানে নরমালি ম্যাথের থিওরি বুঝাই, মানে লেকচার 1 গুলাতে, তখন হচ্ছে মনে করো অনেক কিছু বোঝানো থাকে বা অনেক কথা বলি, কিন্তু এখন তো আমার অলরেডি সব বোঝানো হয়ে গেছে, তাই অল্প কথার ভিতরে কিন্তু কাজগুলো করে ফেলতেছি। তো তোমার যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় ভাইয়া, তুমি একটা কাজ করবা, যে হইলে তুমি ভিডিওটা আরেকবার রিভাইন্ড করে দেখবা। আর যদি তাও না বুঝো, তাহলে ভাই তোমার মনে করতে হবে যে তোমার একটু লেকচার 1 এর দরকার আছে, যেখানে হচ্ছে সব থিওরি বোঝানো হয়েছিল। ওই ক্লাসটা যদি তুমি একবার দেখে নাও, তাহলে পরে এই ক্লাসটা দেখতে তোমার মজা লাগবে ভাইয়া। দেখো স্কয়ার 9 টু Q1 Q2 ডিভাইড d স্কয়ার। ওকে, অ্যানসার আসছে। দেখো অ্যানসার আসছে হচ্ছে 1.171 ইনটু 10 টু দি পাওয়ার 27 কি নিউটন। ভাইয়া আমি তো খালি চোখেই দেখতে পারতেছি যে এইখানে যে মানটা আসছিল আর এইখানে যে মানটা আসছে এটা সমান না। তো তো তুমি লাস্টে মতামত কি দিবা, এ ও বি চার্জ দুটিকে 1/4 এবং মধ্যবর্তী দূরত্বকে 1/4 করা হলে বিকর্ষণ বলের মান পরিবর্তিত হয়ে যাবে। এইটাই হচ্ছে তোমার লাস্টের মতামত। তাহলে ভাইয়া এরই মাধ্যমে আমাদের 6 নাম্বার সিকিউ শেষ। চলো আমরা লাস্ট এন্ড ফাইনাল সিকিউ 7 নাম্বার সিকিউতে চলে যাই। দেখো ভাইয়া আরেকটা প্রশ্ন নিয়ে চলে আসলাম, 7 নাম্বার সিকিউ। 7 নাম্বার সিকিউতে এরকম একটা চিত্র দিছে, দিয়ে বলছে একটা হচ্ছে এ নাম্বার গোলক আর একটা হচ্ছে বি নাম্বার গোলক। এখন এইখানে দেখো একটা অ্যারো চিহ্ন দিয়ে বুঝাইছে যে এ থেকে কি ইলেকট্রন বি এর দিকে যাইতেছে।
এইটা হচ্ছে VA, মানে কি ওর বিভবের মান হচ্ছে VA আর ওর বিভবের মান হচ্ছে VB। এখন প্রশ্নে বলে দিছে যে A ও B এর বিভব পার্থক্য 2000 ভোল্ট। তার মানে কি A আর B, এ দেখো আমি যদি বলি এরকম A মাইনাস B, মানে কি এই দুটার বিভব পার্থক্য মাইনাস, বা এভাবে লিখে দেখো VA মাইনাস VB ইজ ইকুয়ালস টু 2000 ভোল্ট, 2000 ভোল্ট। এখন ভাইয়া এটা VA মাইনাস VB নাকি VB মাইনাস VA, এটা আমি এখন বলতে পারতেছি না, ঠিক আছে? এটা আমি পরে বলবো। দেখি আগে দেখি সূত্রে কি দরকার পড়ে। দেখো এখানে গ নাম্বার প্রশ্নে বলছে 1 কুলম চার্জকে A হতে B তে আনতে কৃত কাজের পরিমাণ। 1 কুলম চার্জ, দেখো ভাইয়া 1 কুলম চার্জ, 1 কুলম চার্জকে A থেকে B তে নিতে কৃত কাজের পরিমাণ চাইছে। ভাইয়া দেখো কি লিখতে হবে, দেখো লিখবো আমরা জানি, আমরা কি জানি ভাইয়া, এই দেখো W is equals to V is equals to W by Q, W divided by Q। তাহলে ভাইয়া দেখো V is equals to W by Q, এটা হচ্ছে আমরা জানি এই সূত্রটা। এখন আমার কাছে চাইছি কি এই W এর মান, কৃত কাজের মান, W মানে তো কৃত কাজ, তাহলে আমি W টাকে বাম পাশে নিয়ে আসি। দেখো W is equals to হবে VQ। ভাইয়া Q এর মান তো দেওয়া 1 কুলম, V এর মান কত হবে? এইখানে সূত্রটা হচ্ছে এরকম ভাইয়া, দেখো যে বিন্দুতে নিব মাইনাস যেখান থেকে আনছি, দেখো এইটা হচ্ছে সূত্র, নিব মাইনাস আনছি। আমার কাছে আমি B বিন্দুতে নিব, তার মানে কি B বিন্দুর বিভব থেকে আমার এই যে A বিন্দুর বিভবটা বিয়োগ করতে হবে। এখন আমি বলতে পারবো যে এটা কি, এই দেখো তার মানে কি এই মানটা যেটা দেওয়া এটা হচ্ছে VB মাইনাস VA। এখন দেখো আমি এখানে কি লিখতে পারি, তাহলে কি হবে W is equals to VB মাইনাস VA ইনটু Q। এটাই তো ভাইয়া সূত্র, থিওরি ক্লাসে পড়াইছিলাম। এখন এইখানে তো মান সবগুলোই জানা আছে, তাহলে কি হবে 2000 ইনটু 1, তার মানে কি ভাইয়া কাজের পরিমাণ 2000 জুল। বুঝতে পারছো? অত্যন্ত সহজ একটা ম্যাথ, বুঝলে শুধুমাত্র 3 থেকে 4 মিনিটে করা যাবে। এই মানও দেওয়া, 1 কুলমের মানও দেওয়া, জাস্ট সূত্রে বসায়া ক্যালকুলেশন করলে শেষ, মতামত দিয়ে দিবা। সুতরাং A হতে B বিন্দুতে 1 কুলম চার্জ নিতে মাত্র 2000 জুল কৃত কাজ হয়। এইটাই হচ্ছে আমার মতামত। পরের প্রশ্নে চলে যায়। দেখো এটা কি ছিল, এটা ছিল গ নাম্বার প্রশ্ন। এখন আমরা যাব ঘ নাম্বার প্রশ্নে। ভাইয়া ঘ নাম্বার প্রশ্নটা এখানে হচ্ছে খুব মজা। তুমি যদি জাস্ট একটু মনোযোগ দিয়ে বুঝো, জাস্ট শুনতে হবে, এখানে কোনো ম্যাথ নাই, কিচ্ছু নাই, জাস্ট তোমার শুনতে হবে যে কি বলতেছি। এখানে বলতেছে ঘ নাম্বারে যে A আর B দুটো যে গোলক আছে, এই দুইটিকে যদি আমরা তার দ্বারা পৃথিবীর সাথে সংযুক্ত করি। আমি কি করলাম, একটা তার লাগাইলাম, একটা তার এই পাশে লাগাইলাম, এখানে নিয়ে মাটির সাথে লাগাই দিলাম, মানে পৃথিবী। এইখানে একটা তার নিয়ে এই যে মাটির সাথে পৃথিবীর সাথে লাগাই দিলাম। এখন কি হবে, যুক্ত করলে তাদের বিভব পার্থক্য কত হবে? ভাইয়া যখনই তুমি কোনো আধানযুক্ত বস্তুকে ভূমির সাথে টাচ করাবা, তখন তার বিভব 0 হয়ে যাবে। তার মানে শূন্য ভাইয়া। A কে আমি ভূমির সাথে টাচ করাইছি, ওর বিভব হয়ে যাবে 0। B কেও ভূমির সাথে টাচ করাইছি, ওর বিভব হয়ে যাবে 0। O0 পার্থক্য কত ভাইয়া? কোনো পার্থক্যই নেই ভাইয়া, পার্থক্য হবে 0। এই জিনিসগুলাই তোমার বাংলা লিখে জাস্ট একটু ব্যাখ্যা করা লাগবে। এইটাই আসছে কোশ্চেনে, একদম দুধভাত কোশ্চেন। এই যে তুমি এই কোশ্চেনটা যদি 2 থেকে 3 মিনিট জাস্ট একটু ব্যাখ্যা করে লেখো, বাস তোমার 4 দিয়ে দেবে স্যাররা। কিন্তু এই টাইপের কোশ্চেনগুলো হয়তোবা এখন আর আসবে না। তোমরা এই আশা বাদ দিয়ে দাও যে SSC 25 এই টাইপের কোনো কোশ্চেন আসতে পারে। এই টাইপের কোশ্চেনগুলা সেই মানজাতার আমলে মনে করো 2016-17 সালের সিকিউ গুলোতে ছিল। বা যদি কোনো স্কুল চায় যে পরীক্ষার প্রশ্নটা একটু ডিফারেন্ট করব, যেটা হচ্ছে মানে নরমালি মানুষ পড়া আসে না, তাহলে এই টাইপের কোশ্চেন করবে। তো এই ছিল আমাদের অধ্যায়ের, কত অধ্যায়, 10ম অধ্যায়ের সিকিউ এর ক্লাস।
এরই মাধ্যমে আমাদের দশম অধ্যায়ের থিওরি এবং সিকিউ শেষ হয়ে গেল। এখন শুধুমাত্র বাকি থাকবে এমসিকিউ ক্লাস, যেটা খুব শীঘ্রই আসবে। কিন্তু এমসিকিউ ক্লাসের আগে তোমার কেমিস্ট্রি চ্যাপ্টার 11 এর ক্লাসটা চলে আসবে। কেমিস্ট্রি চ্যাপ্টার 11 এর উপর অনেকগুলা ক্লাস থাকবে। সবগুলা ক্লাস যদি মনোযোগ দিয়ে দেখো, তুমি নেক্সট কেমিস্ট্রি এক্সপার্ট হয়ে যাবা, আমি গ্যারান্টি দিতে পারি। ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্য। এরই মাধ্যমে আমাদের দশম অধ্যায়ের সিকিউ এর ক্লাস শেষ। তার মানে কি, দশম অধ্যায়ের থিওরি এবং দশম অধ্যায়ের সিকিউ এর ক্লাস শেষ। এর পরে যে ভিডিওটা আসবে ওইটা চ্যানেলে দশম অধ্যায়ের এমসিকিউর ভিডিও হবে না। এর পরের ভিডিওটাই আসবে হচ্ছে কেমিস্ট্রি চ্যাপ্টার 11 এর উপর। কেমিস্ট্রি চ্যাপ্টার 11 এর অনেকগুলো ক্লাসের ভিডিও আসবে। যদি তুমি প্রত্যেকটা মনোযোগ সহকারে দেখো তাহলে ইনশাআল্লাহ ভাইয়া ভালো কিছু করতে পারবা, আর খুব সুন্দর একটা রেজাল্ট হবে তোমার। তো ভাইয়া খুবই আমি ধন্যবাদ জানাই যে তোমাদেরকে, যে তোমরা লাস্ট ভিডিওতে এত সুন্দর একটা রেসপন্স দিছো, এত সুন্দর সুন্দর কমেন্ট করছো। আমি আশা করি এই ভিডিওতেও তোমরা কমেন্ট করবা। কমেন্টগুলো যাতে এরকম হয় যে ভাইয়া এই জায়গাটা ভালো ছিল এবং এই জায়গাটা খারাপ ছিল, আপনি এই জায়গাটায় আরেকটু যদি ভালো করেন আপনার পড়াটা আরো সুন্দর হবে, তাহলে আমার জন্য ভাইয়া খুব উপকার হয়। এই বলে আমি বিদায় নিতে চাই। আমি সাইফুর রহমান অপূর্ব তোমাদের সাথে ছিলাম, বুঝতে পারছো চ্যানেল থেকে। আসসালামু আলাইকুম।